স্যার শুরু হোক এই দিয়ে। তো বিয়ারের সাথে একটা শব্দ সবসময় পাশে থাকে, মানে আমরা শুনতে পাই, সেটা হচ্ছে বিয়ার বেলি। এই বিয়ার বেলি কথাটা খুব কমনলি প্রচারিত আছে যে বিয়ার খেলে নাকি মোটা হয়ে যায়, স্থূলকায় হয়ে যায় মানুষ। কথাটা ঠিক না। বিয়ার কিসের সাথে খাওয়া উচিত? বিয়ার কি করে জানো তো, আমাদের শরীরে যখন ঢোকে ভেতরে স্টমাকে একটা ব্লোটিং এফেক্ট তৈরি করে। যখনই আমরা বিয়ার খাই তখন আমাদের একটু মানে চটপটা লাগে, ওই নুনটা লাগে আর কি, যেটা কিনা বিয়ারের টেস্টটাকে অনেকটা এনহ্যান্স করে। মেয়েদের অ্যালকোহল কনসেন্ট্রেশন পাওয়ারটা অনেক হাই। যদি একটা ছেলের ক্যাপাসিটি দুটো বিয়ারের হয় তাহলে একটা মেয়ের একটা পান করা উচিত। আপনি ব্রোকড বিয়ারের সম্পর্কে কারেক্ট বলতে চাইছেন? একদম ঠিক। এটা ইউজ হচ্ছে ব্রোকড বিয়ার নামে, বাট আদৌ ওটা মেবি বিয়ার নয়। এটা খুব ক্লেভারলি খেলছে এরকম জাতীয় কোম্পানিজগুলো। এই ব্রোকোড কোম্পানিটা কোনো দিনও কোনোভাবে কোনো বটলে গায়ে লেখেনি এটা বিয়ার। বিয়ারের বটলে ওয়াইন ঢুকিয়েছে, ওয়াইন। এরকম একটা সিনারি হয় যে আমাদের তেলের দামটাকে ব্যালেন্সে রেখে আপনার এই লিকার তাদের দাম বাড়িয়ে দেয়, তবে কেমন হয় বিষয়? তুমি কি ভাবছো যে একটা বিয়ারের প্রোডাকশন কস্ট কত? অ্যাপ্রক্স যদি আমি মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে দেখি তো সেই ক্ষেত্রে 30 to 40% হওয়া উচিত। 13 থেকে 14 টাকা। ইউরোপে বিয়ারকে অনেকে বলা হয় তরল রুটি। তার মানে কি সত্যি যে আমি রুটির পরিবর্তে খাওয়ার পরিবর্তে বিয়ার খেয়ে থাকতে পারি? না, এটা তো ঠিক না, মানে কখনোই করা উচিত না। তবে হ্যাঁ, বিয়ার তৈরি হয় জব দিয়ে, মোস্টলি জব দিয়ে। তো ওটা দিয়ে আর কি কি তৈরি হয়? ওটা দিয়ে তৈরি হয় স্যার, রিপন টক্সে আপনাকে আরও একবার স্বাগতম। থ্যাংক ইউ। দ্বিতীয়বার এলেন, তাই স্যার শুরু হোক এই দিয়ে। ও, আমার জন্য কিছু স্পেশাল এসছে? স্যার, এটা কি? খেয়ে দেখুন, আপনি বলুন টেস্ট করে যেটা কি। আচ্ছা দেখি, দেখো টেস্ট করে। আচ্ছা, তুই কি আমাকে বোকা বানাচ্ছ? এটা কোল্ড ড্রিঙ্কস। একদমই, যারা দেখছেন এটা কোল্ড ড্রিঙ্কসই ছিল। বেসিক্যালি দেখলাম যে আপনি সত্যি কতটা পারদর্শী এই বিষয়টা। ঠিক আছে, অ্যালকোহল এক্সপার্টকে তুই কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছ, এটা কোনো মানে হয়? আজকের টপিক কিন্তু আমরা অ্যালকোহল নিয়ে করবোই না, অ্যালকোহলই করবো, বাট একটু অন্যরকম। সেটা হচ্ছে জেনজিদের যারা শুরু করছে। এই টপিক নিয়ে আগেও আলোচনা হয়েছে, বাট একটা সমীক্ষায় এসেছে যে জেনজিরা এখন অ্যালকোহল খুব কম নিচ্ছে, মদ খুব কম খাচ্ছে। কারেক্ট। ইভেন ওরা বিয়ারে মেবি শেপ করছে। তো আজকে আমরা একটা টপিক থাকবে বিয়ার, আর একটা টপিক থাকবে আমাদের বাংলার ফেভারিট টপিক, বাংলা দেশি দারু। দেশি দারু। ঠিক আছে, বিয়ার কখন খাওয়া উচিত আপনার অভিমত, বা বিয়ার কাদের খাওয়া উচিত? তো রিপন, আমি একটা জিনিস তোমায় বলবো, থ্যাংক ইউ সো মাচ আমাকে আবার নতুন করে ডাকবার জন্য। আমি লোকের ডিমান্ডের জন্য আপনাকে ডেকেছি, মানে মানুষ চাইছিল আপনাকে আরো শুনতে। হ্যাঁ, তো আমারও খুব ভালো লাগলো যে আমাদের ভিডিওটা সবাই খুব আশীর্বাদ দিয়েছে। মানে খুব আমাদের যে পারপাসটা ছিল লোককে নলেজ দেওয়া, অ্যালকোহল প্রমোট নয়, আমরা অ্যালকোহল সম্বন্ধে নলেজ দিতে চাই। তো এবারও সেটা করতে চলেছি। একদম। তো এবার তুমি যেটা বললে, বিয়ার আর বাংলা দুটোই খুব কমন, এটা সাধারণ মাস পেপারের জন্য। তো বিয়ার কেন খাওয়া হয় তুমি যে কোশ্চেনটা করলে, একদম ওয়েল দেখো, সারা বিশ্বে যদি প্রথম স্থান অর্জন করে থাকে তাহলে সেটা হচ্ছে জল। জল সবচেয়ে বেশি কনজিউম হয়, তারপরে হচ্ছে কফি বা চা, আর ঠিক তারপরেই হচ্ছে বিয়ার। হ্যাঁ, সারা বিশ্বে। তো বিয়ার প্রচুর পান করা হয় সারা বিশ্বে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বিয়ার তোমাকে একটা অদ্ভুত রিফ্রেশমেন্ট দেয়, অদ্ভুত একটা রিফ্রেশমেন্ট দেয়। অ্যালকোহল পার্সেন্টেজ কম থাকে, ভেতরে বাবলিনেস, একটা ক্রিস্পিনেস থাকে। তো তুমি একটা অদ্ভুত মানে রিফ্রেশমেন্ট এনজয় করো। তো সেই কারণে বিয়ারটা মানে ওয়ার্ল্ড ওয়াইড খুব বিখ্যাত, আর সেই কারণেই এত ডিমান্ড আজকে সারা ভারতে, ইভেন সারা বিশ্বে। আচ্ছা, তার মানে আপনার কথা অনুসারে অ্যাজ পার রিফ্রেশমেন্টের জন্য আমি বিয়ারটা খেতে পারি, বা যে খেতে যাবে সে খেতে পারে, কিন্তু সেটা অবশ্যই একাধিক না, খানিকটা খেতে। যেমন আমরা চা কফি মাঝে মাঝে খাই দিনের কোনো মুভমেন্টকে বা ফ্রেশ হওয়ার জন্য, লাইক দ্যাট। কারেক্ট। বিয়ার কি সবাই খেতে পারে, না কিছু বাধ্যবাধকতা আছে? এটা আমার দ্বিতীয় প্রশ্ন ছিল। না, বিয়ারের তো একটা লিগাল এজ আছে, অ্যাট দ্য এন্ড ওটাতে অ্যালকোহল থাকে। তো তুমি যদি দেখো বিয়ারে অ্যালকোহল পার্সেন্টেজ হচ্ছে 4 to 8%। তার উপরে আর অ্যালকোহল পার্সেন্টেজ 9%। ম্যাক্স না 8 হচ্ছে স্ট্যান্ডার্ড। তুমি সারা ইন্ডিয়াতে
4 to 8% হচ্ছে অ্যালকোহল। ওকে। এবার এটা অবভিয়াসলি তার জন্য একটা লিগাল এজ দরকার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে লিগাল এজ যেটা আছে সেটা মেনেই তোমাকে পান করতে হবে। তো সবাই লিগাল এজ না পৌঁছানো পর্যন্ত অ্যালকোহলটাকে নিতে পারে না বা ওই বিয়ারটাকে পান করতে পারে না, যাওয়া উচিত না, না কখনোই না। তো সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেটে ওই লিগাল এজগুলো বদলে যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা সাদেন লিগাল এজ আছে ছেলেদের জন্য আর মেয়েদের জন্য, তেমনি আবার দিল্লি, মুম্বাই, ম্যাড্রাসে। তো ইয়েস, আমার রেকমেন্ডেশন যে যতক্ষণ না তুমি লিগাল এজে পৌঁছচ্ছ ততক্ষণ তোমার ওই অ্যালকোহলটা পান করা বা বিয়ার পান করা উচিত না। কিছু কিছু এনার্জি ড্রিঙ্ক আছে, অনেক নাম আছে, নামগুলো আমি বলছি না। তার সাথে বিয়ারের ডিফারেন্স কি? আপনি বলেন এনার্জি বা একটু রিফ্রেশ হওয়ার জন্য বিয়ার খেলেও খেতে পারে, কিন্তু তার পরিবর্তে অনেক এনার্জি ড্রিঙ্ক রয়েছে বাজারে এবং খুব কার্টুনিস্টিকভাবে অনেক অ্যাড দেয় আছে। আশা করি বুঝে যাচ্ছে আমি যে ব্র্যান্ডের কথা বলছি। তার মধ্যে বিয়ারের ডিফারেন্সটা না, এইটা তোমাকে খুব ক্লিয়ারলি যদি বলি তাহলে আকাশ পাতাল তফাৎ। একটা হচ্ছে নন অ্যালকোহলিক, একটা হচ্ছে অ্যালকোহলিক। আর বিয়ার হচ্ছে একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক। আচ্ছা। তো এবার অবভিয়াসলি তুমি যদি নন অ্যালকোহলিক ড্রিঙ্ক পান করো তাহলে কিসের বাধ্যবাধকতা, তাই না? তুমি পান করতেই পারো, সে যে কোনো বয়সেই করা যায়। তবে আমি একটা কথা বলবো, এই যে নন অ্যালকোহলিক ড্রিঙ্ক বা এনার্জি ড্রিঙ্ক স্পেশালি যেটা আমরা পান করি তার মধ্যে থাকে ক্যাফিন। তুমি যখন যেটা আপনি এইমাত্র পান করলেন, হ্যাঁ ক্ষেত্রে এক্স্যাক্টলি, তো এটা কাইন্ড অফ এনার্জি ড্রিঙ্ক বলতে পারো। তবে এটা কোল্ড ড্রিঙ্কস, এটা আলাদা একটু, এটা অন্য ক্যাটাগরি। আচ্ছা। তো ওটাতে কি হয়, তোমার এনার্জি বুস্ট আপ করে ওই ক্যাফিনের মাধ্যমে। যখন ধরো ঘুম পায় তখন আমরা যখন কফি খেলে যেমন একটা এনার্জি বুস্ট আপ হয়, এক্স্যাক্টলি ওই রকমই হয় ক্যাফিনটা, একটু অন্য ফর্মে ওটাকে তোমার সার্ভ করা হয়। তো সেদিক দিয়ে দেখতে গেলে তুমি পান করতেই পারো, তবে অবশ্যই ওটা অতিরিক্ত মাত্রায় পান করা উচিত না। ওটাও সমান পরিমাণ হানিকারক যদি তুমি কোনো একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক নাও তারই মতন। আচ্ছা। তো এনার্জি ড্রিঙ্ক যারা নিয়মিত পান করে, রোজ পান করে এবং মাল্টিপল টাইম পান করে, তাদেরকেও আমি বলবো এটাও কিন্তু অনেক বড় একটা হানিকারক ড্রিঙ্ক। হ্যাঁ, পাশাপাশি অবভিয়াসলি বিয়ার একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক, তো অবশ্যই এটা বুঝে পান করা তো উচিত। আমরা যদি বিয়ার নিয়ে কথা বলছি তো বিয়ারের সাথে একটা শব্দ সবসময় পাশে থাকে, মানে আমরা শুনতে পাই, সেটা হচ্ছে বিয়ার বেলি বা খুব আমাদের বাংলা ভাষায় ভুঁড়ি। হ্যাঁ, এর সাথে বিয়ারের সম্পর্ক কি? এই দেখো, এই বিয়ার বেলি কথাটা খুব কমনলি প্রচারিত আছে যে বিয়ার খেলে নাকি মোটা হয়ে যায়, স্থূলকায় হয়ে যায় মানুষ। কথাটা ঠিক না, মানে আমার অনুপাতে কথাটাতে অনেকগুলো ভুলভ্রান্তিও আছে, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। যদিও খানিকটা হলেও সত্যি, সেটাও একটু মেনে নিতে হবে। ও মানে বিয়ার খেলে মোটা হওয়া যায়? হ্যাঁ, সামান্য একটু তো সত্যি বটেই। দেখো, যে কোনো অ্যালকোহল আইদার সেটা স্পিরিট ক্যাটাগরি হতে পারে বা বিয়ার বা ওয়াইন ক্যাটাগরি হতে পারে। স্পিরিট, বিয়ার অ্যান্ড ওয়াইন। স্পিরিট হলে ওর মধ্যে কোনো কার্বোহাইড্রেট, কার্বস এসব কিছু থাকে না, তার কারণ ওটা ডিস্টিল প্রোডাক্ট। সেক্ষেত্রে রাম, জিন, ভডকা, হুইস্কি এগুলো হচ্ছে তোমার স্পিরিটস। তো এগুলোতে কোনো রকমভাবে কার্বোহাইড্রেট বা কার্বস থাকে না। কিন্তু বিয়ার একটা ফার্মেন্টেড ড্রিঙ্ক, ওর মধ্যে কার্বস থাকে। আর ওটাই অনেক সময় হয় কি, তুমি যখন পান করছো ওই কার্বসটা অ্যাড হয় আর চর্বি তৈরি করতে সাহায্য করে। এবার সত্যি করে বলতে কি, যেহেতু এটা একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক আর ওর মধ্যে কার্ব আছে, এবার তুমি যদি খুব হেভি ফুড নিয়ে বিয়ারটাকে পান করো, একটু ধরো কার্বযুক্ত ফুড নিয়ে পান করো, তাহলে ইয়েস, এটা বেলি ফ্যাটে সাহায্য করতে পারে, সামান্য হলেও করে। পাশাপাশি আমি এটাও বলবো যে অ্যালকোহলের মাত্রা যেহেতু ওখানে 5% আছে, কোনো না কোনোভাবে এটা অনেক সময় কার্যকারী হয় না। এটা টোটালি ডিপেন্ড করে ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন। কারো ক্ষেত্রে দেখা গেছে যে এটা খুব বেশি কার্ব জেনারেট করছে, কারো ক্ষেত্রে নয়। তাই ব্যাপারটাকে আমি কোনোভাবেই মানে থামস আপ দেবো না, এটা খানিকটা মিথ্যেই বলতে পারো বা মিথ বলতে পারো। আচ্ছা, আপনি আগের পডকাস্টেই বলেছিলেন যে হার্ড লিকারের সাথে স্ল্যাড বা ফল খেতে, বিয়ার কিসের সাথে খাওয়া উচিত বা খেলে ভালো হয়? বিয়ার হচ্ছে, আবার বললাম, ওটা একটা ফার্মেন্টেড ড্রিঙ্ক। তো বিয়ার কি করে না, তো আমাদের শরীরে যখন ঢোকে তখন ওখানে না আমাদের ভেতরে স্টমাকে একটা ব্লোটিং এফেক্ট তৈরি করে। ব্লোটিং এফেক্ট মানে কীভাবে বলবো, ধরো তুমি গ্যাস ফর্ম করে, যাকে বলে গ্যাস ফর্ম করে। তো তুমি ধরো কোনো বিয়ার খেলে তো ওটা যখন স্টমাকে যায়, বা তুমি ধরো জল আর তেল মিশিয়ে দিলে কী হয়, তেলটা ভাসতে থাকে, এরকম ব্লোটিং এফেক্ট তৈরি করতে পারে। তো সেই কারণে আবার আমার রেকমেন্ডেশন একটা খুব সহজ,
সেটা হচ্ছে যে আপনি যে কোনো ধরনের ফ্রুটস খেতে পারেন, আপনি স্যালাড খেতে পারেন, যে কোনো স্প্রাউট স্যালাড আছে, লেটুস স্যালাড আছে, গ্রিন স্যালাড আছে, শসা বা গাজর দিয়েও খুব সুন্দর বিয়ার টেস্ট করা যায়। দেখো, একটা কথা জেনে রাখো যে যখনই আমরা বিয়ার খাই তখন আমাদের একটু মানে চটপটা লাগে, বা বলতে পারো একটু ভাজাভুজি করে ভালো হয়, কারণ টেস্টটা মোস্ট প্রবলি ডিফারেন্স, ওই নুনটা লাগে আর কি, যেটা কিনা বিয়ারের টেস্টটাকে অনেকটা এনহ্যান্স করে। ধরো আমি বলছি আলু ভাজা, যেটা ফ্রেঞ্চ ফ্রাই বলি, সেটা দিয়ে খেলে খুব টেস্ট লাগে আমাদের বিয়ারটা। তো ইয়েস, ভাজাভুজিটাও খানিকটা চলতে পারে, তবে আমি বলছি যদি বেশি মাত্রায় পান করার একটা মানসিকতা থাকে যে আজকে খুব পান করব, তাহলে আমার বক্তব্য সেই দিন আপনি স্যালাডের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখুন। আর যদি মনে হয় না আজকে একটা বিরিয়ানি খাচ্ছি, বেশি খাবো না, বা দুটো খাবো হয়তো ছোটো ছোটো, সেক্ষেত্রে আপনি একটু ওই ফিশ অ্যান্ড চিপস বা একটু আপনি নিতে পারেন, আলু ভাজা যেটাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই নিতে পারেন, বা আপনি একটু টুকটাক পাকোড়া টাকোড়া দিয়েও খেতে পারেন। বাট হেলদি যদি বলি তাহলে অবশ্যই স্যালাড আর ফ্রুটস বরাবর, ওটা আমার রেকমেন্ডেশন আজও থাকবে। ওকে, যে বিয়ার কিসের সাথে খাওয়া উচিত আপনি তো সেটা বললেন, কিন্তু বিয়ার কত রকমের হয় বা বিয়ারের প্রকারভেদ কী কী আছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে? এটা একটা খুব ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর কি। আমরা জাস্ট বিয়ারটা খাই, কিন্তু তখন কখনো দেখি না যে বটলে গায়ে কী লেখা আছে। তুমি যদি লক্ষ্য করো দেখবে অনেক বিয়ার আছে তার গায়ে লেখা থাকে লাগার বা লেগার বিয়ার। আচ্ছা, তো তুমি যদি দেখো আমাদের ইন্ডিয়াতে প্রায় 95% বিয়ার যেটা আছে সেগুলো হচ্ছে লেগার বিয়ার। আচ্ছা, পাশাপাশি আছে এল বিয়ার, এল বিয়ার। এই বিয়ারটা একটু ডার্ক হয় আর এটা খুব কম মাত্রায় ইন্ডিয়াতে পাওয়া যায়। ওকে, এটা ছাড়াও আছে পিলসনার বিয়ার, আচ্ছা, আইস বক বিয়ার, বক বিয়ার, তারপরে ধরো মানে প্রচুর ভ্যারাইটি আছে। আমি বেশি করে আলোচনা করব লাগার বিয়ার নিয়ে। আচ্ছা, এর বিশেষত্বটা কি? এর বিশেষত্ব হচ্ছে এটা খুব রিফ্রেশিং, ক্লিয়ার, গোল্ডেন কালারের বিয়ার। এই বিয়ারটা তুমি যখনই পান করবে তুমি এর মধ্যে অনেক ধরনের সিট্রাসি অ্যারোমা, তুমি এখানে অনেক ধরনের ছোটো ছোটো ফ্রুট নোটসগুলো পাবে। এই বিয়ারটা খুব রিফ্রেশিং। পাশাপাশি এল বিয়ার আছে, সেই বিয়ারগুলো হচ্ছে তুমি বলতে পারো একটু ডার্ক কালারের হয়, আর ওই বিয়ারগুলো অনেকটা চকলেটি, অনেকটা মানে ডার্ক ফ্লেভার্সগুলো আছে, যেমন প্রুনস বা এই জাতীয় ফ্রুটসগুলোকে রিপ্রেজেন্ট করে। এবার দুটোর একটা ব্যাখ্যা করে দিই ছোট্ট করে, যে লাগার বিয়ার তৈরি করা হয় বটম ফার্মেন্টিং ইস্ট দিয়ে। যখন ওই ট্যাঙ্কে ইস্ট দেওয়া হয় সেক্রেমাইসিস সেরাভাসিয়ে, ওটা নিচে থিতু হয় আর ওইখান থেকে ফার্মেন্টেশনটা শুরু করে, এবং সে কারণে ওই বিয়ারগুলো খুব লাইট ক্যারেক্টারের, ওর মধ্যে ফ্রুটি নোট, সিট্রাসি নোট, ক্রিস্পিনেসটা তৈরি করতে সাহায্য করে। আর একটা হচ্ছে এল বিয়ার, যেটা মোস্টলি পাওয়া যায়, বা তুমি বলতে পারো যেটা আমি বললাম, সেটাতে হচ্ছে বার্লেটাকে, মানে বিয়ারের বার্লি যেটা আমরা জব বলি, সেটাকে অনেক সময় রোস্ট করে। অতিরিক্ত রোস্ট করলে কি হয় দেখবে, তুমি কফিকে যদি অতিরিক্ত রোস্ট করো কালো হয়ে যায়, তেমনি যদি মল্টের বার্লিকে রোস্ট করো বা বার্লিকে জবকে যদি রোস্ট করো কড়াইতে, ওটা কালো হয়ে যায়। তারপর ওটাকে ডাস্ট করে ওটাকে বানাতে রঙটা একটু কালো কালো হয়ে গেল। আর ওইখানে ওই টপ ফার্মেন্টিং ইস্টটা দেয়, তো ওই টপ ফার্মেন্টিং ওপর থেকে বিয়ারটা খায়, আর ওটা একটু হালকা হিটে করা হয়, হালকা আঁচি করা হয়। তো যে কারণে ওটা একটু ডার্ক ফ্রুট বা বলতে পারো ওই ডার্ক চকলেটি অ্যারোমা বা ক্যারামেল ফ্লেভারগুলো, এই সবগুলো ওর মধ্যে এসে যায়। তো আমি দুটো ব্যাখ্যা করলাম, একটা হচ্ছে লাগার বিয়ার, একটা হচ্ছে এল বিয়ার। পাশাপাশি আরও অনেক ভ্যারাইটি আছে, বলতে শুরু করলে অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ছোটোখাটো বলে দিলাম। এই দুটো বিয়ারই মোস্টলি চলে আমাদের ইন্ডিয়াতে। আমাদের অনেক খাবারই ডিফারেন্স করা থাকে, যে কিছু ম্যানদের জন্য ভালো বা সুইটেবল। ঠিক বিয়ার কী রকম আছে, যে কিছু প্রোডাক্ট বা কিছু অফ ক্যাটাগরি বিয়ার যেটা মেয়েদের জন্য ভালো, এবং কিছু অফ ক্যাটাগরি বিয়ার ছেলেদের জন্য ভালো? দেখো, তোমাকে একটা কথা বলি, দেখো মেয়েদের অ্যালকোহল কনসেন্ট্রেশন পাওয়ারটা অনেক হাই, অনেক হাই। মানে আমি তোমাকে বলছি, হ্যাঁ ছেলেদের থেকে, মানে আমি বলছি ধরো ছেলেদের শরীরে না অনেক জল আছে, মেয়েদের শরীরটা কম। আচ্ছা, জলটা কম। দেখবে আমাদের খুব ঘন ঘন বাথরুম পায়, মেয়েদের কম পায়।
দেখবে মেয়েরা অনেক সময় বাথরুম স্টপ করে অনেক সময় থাকতে পারে, আমরা পারি না, আমাদের খুব কুইকলি বাথরুম পেয়ে যায়, কারণ আমাদের শরীরে জলটা বেশি। তো তুমি যখন অ্যালকোহলটা পান করছো, বিয়ারের মাধ্যমেই পান করছো, তো অ্যালকোহল কনসেন্ট্রেশন আমাদের অনেক লিকুইডেট করে, মানে আমাদের জলটা আছে সেহেতু মিলেমিশে যায়, আর আমরা যেহেতু বাথরুমের মাধ্যমে বার করে দিতে পারি। মেয়েদের ক্ষেত্রে কী হয়, জলটা কম, তুমি যখন অ্যালকোহলটা খাচ্ছ তো ওটা খুব কনসেন্ট্রেটেড অ্যালকোহল, তো মাত্রা অতিরিক্ত রিয়্যাক্ট করে। আমি অ্যাজ আ ছেলে যদি 2 পেগ মদ খেয়ে ফেলি বা একটা বড় বটল বিয়ার খেয়ে ফেলি, তাহলে আমার যতটা নেশা হবে তার থেকে অনেক গুণ বেশি হবে একটা মেয়ের। তার কারণ তার শরীরে জলটা কম, লিকুইডটা কনসেন্ট্রেটেড আছে, স্প্রেড করছে না, তো সেই কারণে কিকটা কুইক পাচ্ছে মেয়েরা। তো সেক্ষেত্রে যদি একটা ছেলের ক্যাপাসিটি 2টো বিয়ারের হয়, তাহলে একটা মেয়ের একটা পান করা উচিত। আমরা ছেলেরা ধরো 330 ml 2টো পান করলাম, যেটাকে বলা যায় এবারে একটা মডারেট ড্রিঙ্কিংয়ের মতন। তো সেক্ষেত্রে যদি কোনো একটা মহিলা সেই সময় ড্রিঙ্ক করে, তাহলে তার একটা ওই 330 ml পান করা উচিত, ওর বেশি যাওয়া উচিত না। তো তোমার কোশ্চেন আনসারটা খুব ক্লিয়ার যে ছেলেদের ক্ষেত্রে আলাদা কোনো কিছু আছে? ছেলেদের ক্ষেত্রে একটু বেশি হতে পারে, মেয়েদের ক্ষেত্রে অবশ্যই কম করতে হবে। যেহেতু আপনি দুটো ক্যাটাগরি বিয়ারের কথা বললেন, তার মানে এর অনেক ব্র্যান্ড আছে। হ্যাঁ, কোনো ব্র্যান্ড কি ছেলে মেয়েদের জন্য আলাদা করে বিয়ার বানায়, নাকি একটাই ক্যাটাগরি থাকে যেটা ছেলে বা মেয়ে উভয় পান করতে পারে? দেখো, ব্র্যান্ড আলাদা করে বানায় না, তবে হ্যাঁ প্যাকেজিংটা অনেক সময় ইনফ্লুয়েন্স হয় কিছু কিছু ক্ষেত্রে। কোনো বিয়ার ব্র্যান্ড আছে প্যাকেজিংটা পারপাসলি করেছে, একটু পিঙ্ক করে দিয়েছে যাতে মেয়েরা বেশি পছন্দ করে। এটা হয় ইউজুয়ালি বিয়ার হচ্ছে একটা সিম্বলিক ড্রিঙ্ক বা বলতে পারো একটা রিফ্রেশিং ড্রিঙ্ক, এটা মানে ডিফারেন্ট জনারকেই ওরা এটা সার্ভ করে। তবে রিসেন্টলি কিছু আছে সেগুলো খুব ক্লেভার গেম খেলছে, তো সেই প্রশ্নটার জন্য আমি বসে আছি, তুমি যখন করবে আমি তখন তোমাকে আনসারটা দেবো। আচ্ছা, তার মানে আমি যদি খুব ভুল না বলি, আপনি ব্রোকোড বিয়ারের সম্পর্কে কারেক্ট বলতে চাইছেন। একদম ঠিক বলেছেন। এটা ইউজ হচ্ছে ব্রোকোড বিয়ার নামে, বাট আদৌ ওটা মেবি বিয়ার নয়, তাই কি? কারেক্ট, এটা অনেকেই জানে না। সবাই হয় ব্রোকোড মানে 15% অ্যালকোহল, আর ওটা আমি পান করবো মানে একবারে ভালো কিক পাবো। কেউ বলে যে দুটো খেয়ে একদম উল্টে গেছি। তো এটা না একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে, এটা খুব ক্লেভারলি খেলছে এরকম জাতীয় কোম্পানিজগুলো। এই ব্রোকোড কোম্পানিটা কোনো দিনও কোনোভাবে কোনো বটলের গায়ে লেখেনি এটা বিয়ার। তুই ব্রোকোড বটলটা দেখো, কিন্তু মার্কেটিংটা করেছে অ্যাজ এ ব্রোকোড, এমনভাবে মার্কেটিং করেছে বিয়ারের বটলে ওয়াইন ঢুকিয়েছে, ওয়াইনের 50। দেখো, অ্যাজ পার দ্য ল, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট ল বা ইন্ডিয়ান এক্সাইজ ল, যে একটা বিয়ারের অ্যালকোহল পার্সেন্টেজ হওয়া উচিত 8% ম্যাক্সিমাম, এর বাইরে যাওয়া উচিত না। কিন্তু ব্রোকোডে 15% ওই দিচ্ছে কী করে? এবার ওয়াইনের একটা সার্টেন পার্সেন্টেজ আছে, 12 to 15%। তো ওরা করেছে কি, ওয়াইন ওর মধ্যে স্পার্কলিং ঢুকিয়েছে, মানে কার্বন ডাই অক্সাইডকে অ্যাড করেছে, স্পার্কলিং ওয়াইন হয়ে গেছে। এবার ওরা বিয়ারের বটলে ওটাকে বিক্রি করছে। এবার লোকে ভাবছে আমার 15% অ্যালকোহল পাচ্ছি, আমি 4% কেন কিনবো, আমি ওই সেম পয়সা দিয়ে বেশি নেশা করবো। তো যে কারণে ওই ব্রোকোড, রিও, এরকম অনেক কোম্পানি এখন বেরিয়ে গেছে এক্স্যাক্টলি এইভাবে মার্কেটিং করছে। তো আমরা ওটাই বলছিলাম যে দেখো, মার্কেটিংটা একটু বদলেছে। বিয়ারের লাগার বিয়ার, এল বিয়ার, পেল বিয়ার, এগুলো তো আছেই, ইন্ডিয়া আইপি আছে, ইন্ডিয়া পেল এল সব রকমই আছে। তার পাশাপাশি এই জাতীয় জিনিসগুলো খুব জনপ্রিয়তা পেয়েছে, যেগুলো আদৌ বিয়ার নয়। আপনি বললেন নেশা বিষয়টা, আদৌ বিয়ার খেলে কি নেশা হয়? অফকোর্স হয়। অনেকে বলে যে বিয়ার খেলে নাকি নেশা হয় না বা কম নেশা হয়। সবাই বলে যে নাকি বিয়ারে নাকি অ্যালকোহল পার্সেন্টেজ তো কম, 4%, 5% অ্যালকোহল, এতে আর কী হয়, এতে একদম মানে নন অ্যালকোহলিক ড্রিঙ্কসের মতন। আমি তোমার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা বিয়ার কত পার্সেন্ট অ্যালকোহল থাকে? 5%। তাহলে বাকিটা কি? জল। তো তুমি যদি একটা বটল নাও, ধরো 650 ml বটল, তাতে যে অ্যামাউন্ট অফ অ্যালকোহলটা আছে ওই 5% থেকে তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে দেখবে ওটা 14 ml জেনুইন অ্যালকোহল, 14 ml বা 15 ml জেনুইন অ্যালকোহল। এবার তুমি যদি 30 ml একটা হুইস্কি খাও, যার অ্যালকোহলিক পার্সেন্টেজ বাই ভলিউম লেখা আছে 40% বা 42.8%, বাকিটা জল। হুইস্কিটাতে তাহলে অ্যালকোহল পার্সেন্টেজ অনেক বেশি, আমি 40 ধরে নিলাম, 40 ধরলাম। বিয়ারে 5, হুইস্কিতে 40। সবাই আমরা বলি হুইস্কি তো হার্ড ড্রিঙ্ক। আচ্ছা, তুমি 30 ml পান করছো,
ওটাকে ক্যালকুলেট করে দেখো, দেখবে যে পিওর অ্যালকোহলটা আছে ওটা 12%। তাহলে বিয়ারে বেশি, ইয়েস, বিয়ারে বেশি, তুমি 14% খেয়ে নিচ্ছ। আচ্ছা। বুঝতে পারছি? তো আলটিমেটলি এটা নির্ধারণ করে তোমার পেটে কত ml অ্যালকোহল জেনুইন অ্যালকোহলটা গেল। ঠিক। ওটা হচ্ছে বাই ভলিউম। তুমি একটা বিয়ার পান করতেই পারো, তুমি যদি 3টে বিয়ার পান করো, অ্যাট দ্য এন্ড তোমার শরীরে কিন্তু প্রায় 120 ml। হ্যাঁ, মানে 360, ধরো 14 করে যদি 42, 420 ml অ্যালকোহল ঢুকে গেছে। তা আলটিমেটলি তুমি তো নেশাগ্রস্ত হয়ে পড়বেই। তো দেখো, ওটা একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক, অ্যাজ পার দ্য গভর্নমেন্ট ল ওটাতে 5% অ্যালকোহল আছে, কিন্তু ভলিউমটা তো হাই, বড়। একটা 650 ml তুমি পান করছো বা 330 ml পান করছো, যেখানে হুইস্কি 30 ml বা 60 ml পান করছো। তো তুমি ভলিউমটা তো অনেক অনেক হাই। তো ওই দিকটা তো বিচার করতে হবে তোমাকে। ঠিক। তুমি তো ওই দিকটা বিচার করছো না, তুমি 5% অ্যালকোহল আছে। তো এই জিনিসটা ভুল। অ্যালকোহল বিয়ারে ভালোই থাকে, উল্টো অনেক সময় অনেক স্টেট স্পিরিট থেকেও বেশি থাকে, তাই সাবধানে পান করা উচিত। তারপরে বেসিক্যালি আমাদের ব্রেন কাজ করে যখন আমরা অ্যালকোহল পান করি, অন্য কোনো ড্রিঙ্ক নিই, তখন আমাদের কাছে দুপাক খেলে নেশা হচ্ছে। আর যখন আমরা বিয়ার খাই, বিয়ার তো নেশা হয় না, তখন আমরা 2-3টে বিয়ার একা, অনেক মানুষের যারা 2-3টে বিয়ার হয়তো একাই খেয়ে নেয়, হ্যাঁ, তখন তারা মোটামুটি স্টিল থাকে, কিন্তু অনেকে দুপাক খাওয়ার পরই সেই ব্যক্তিটা মানে নেশাগ্রস্ত হয়। তো নেশা মিস তখন তার অ্যালকোহলটা পিক করে এবং সে সেইভাবে মুভমেন্ট করে। কিন্তু এই আমাদের ব্রেন সেইভাবে কাজ করে যে ওটা অ্যালকোহল নেই, তাই আমাদের হয়তো সেই শারীরিক সেই পরিবর্তনটা অনেক সময় বাইরে বহিঃপ্রকাশ হয় না। তো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখো আমাদের শরীর কিন্তু জানে না তুমি বিয়ার খাচ্ছ না রাম খাচ্ছ না জিঙ্ক খাচ্ছ না ভটকা খাচ্ছ না উইস্কি খাচ্ছ, তোমার শরীরে অ্যালকোহল ঢুকছে। তোমার শরীর রিয়্যাক্ট করতে তখনই শুরু করবে কতটা পরিমাণ অ্যালকোহল তুমি ভেতর ঢুকিয়ে ফেলেছো। সেটা বিয়ারের ফর্মে ভরো, তুমি রামের ফর্মে ভরো, হুইস্কির ফর্মে ভরো, যাই ভরো না কেন, তোমার পেটেই তো যাচ্ছে একটা। আর ওই যে বললাম যে আমার শরীর কিন্তু জানে না যে আমি বিয়ার খেয়েছি, আমার শরীর জানে আমি তুমি অ্যালকোহল খেয়েছো। এবার তুমি যে ভলিউম, যত ভলিউম বাড়বে তুমি নেশাগ্রস্ত হয়ে পড়বে। তত নেশাগ্রস্ত। ম্যাক্সিমাম ড্রিঙ্ক বা বিয়ার, যেহেতু বিয়ার নিয়ে আমরা টপিক আমাদের, তো বিয়ারই কথা বলছি। ম্যাক্সিমামলি যখন বিয়ার কেউ খায়, ঠান্ডা করে খায় অনেক সময়, হয় চিল করে আনে অথবা চিল করার জন্য বরফ দেয়। আদৌ কি সেটা সঠিক পদ্ধতি বিয়ার খাওয়ার? না, বিয়ারটা চিল্ড করে খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। ওকে। তুমি যখনই বিয়ার পান করবে তখন বিয়ারের মধ্যে এই বিয়ারটা ঠান্ডা করলে, দেখো একটা বিয়ার যখন তৈরি হয় তার একটা সার্ভিং টেম্পারেচার আছে, ওকে, 5 to 6 ডিগ্রি সেলসিয়াস, আর ওটা মেনটেন হওয়াটা খুব জরুরি, খুব জরুরি। তো তুমি যখন একটা কোনো বারে গিয়ে বিয়ার অর্ডার করছো, তখন তারা যে ফ্রিজারটা দেখবে ওখানে 5 to 6 ডিগ্রি মেনটেন করে বা ম্যাক্সিমাম 7 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করে বিয়ারটা তোমাকে মানে সার্ভ করছে। এটা কেন করে জানো? যখন কোনো একটা বিয়ারকে তুমি অতিরিক্ত ঠান্ডা করে দেবে, খুব ঠান্ডা করে দেবে, তখন বিয়ারের যে নুয়ান্স ফ্লেভারগুলো, যে গন্ধগুলো সব গায়েব হয়ে যাবে বা সাপ্রেস হয়ে যাবে, তখন তুমি ওই জিনিসগুলো পাবে না। আবার যদি ওই বিয়ারটা অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলে বাবলিনেসটা হারিয়ে যাবে। তো বিয়ারকে একটা রাইট টেম্পারেচারে তোমাকে সার্ভ করতেই হবে, সেটা 5 to 6 ডিগ্রি বা 7 ডিগ্রি সেলসিয়াস। এবার বিয়ারের অনেকগুলো প্রকারভেদ আছে, তার উপর একটু ফ্ল্যাকচুয়েটও করে, ঠিক আছে। এবার কেউ কেউ গর্ধবের মতো ওর মধ্যে আইস দিয়ে দেয় ঠান্ডা করার জন্য, এটা একেবারেই উচিত না। একটা বিয়ারে 5% অ্যালকোহল আছে, 95% তোমার জল, আর তুমি যখন ওই বিয়ারটাতে একটা আইস দিচ্ছ, তুমি জলটাকে আরও ইনক্রিজ করছো। তা তোমার প্রুফটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে? অ্যালকোহল প্রুফটা কোথায়? ও তো পুরো ডাইলুট হয়ে যাচ্ছে। তোমার যে ক্রিস্পিনেস, ও তো জল হয়ে যাচ্ছে। ওই যে ক্রিস্পিনেসটা ও খেলবে কি করে? ও তো জলে আটকে গেছে। তো আলটিমেটলি কখনোই আইস দেওয়া উচিত না। হ্যাঁ, তবে ঠান্ডা করে খাওয়াটা খুব জরুরি। অ্যাট দ্য এন্ড ইট ইজ আ চিল্ড বেভারেজ। তো তুমি যখন ওটা এনজয় করবে, ঠান্ডা থাকলে বেস্ট, আলটিমেট মজা। ওকে। বিয়ার ঢালার সময় বা বিয়ার অনেক সময় সার্ভ করার সময় খুব ফেনা হয়। হ্যাঁ, একটা নর্মাল এনার্জি ড্রিঙ্ক লাইক কোক যেটা আপনি খেলেন তার থেকে বেশি হয়। ও তুমি মনে করি কোকটা মেরে দিই? অনেক সময় এতে মানে বেশি ফেনা হয় আর কি। সেই ফেনাটা অনেকের পছন্দ করে, অনেকে করে না। ফেনা সমেত খাওয়াটা ভালো, নাকি এটা থিতি হওয়া, ফেনাটা কমে যাওয়া, তারপর খাওয়াটা বেশি এনার্জি বা বেশি
বুস্ট করবে শরীর। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো অনেকেই না ফেনা পছন্দ করে, আমারও কিছু বন্ধু আছে ফ্রথ মধ্যে আলো। তুমি একটা বিয়ার একদম ফেনা জেনারেট করবে, একটু টিল্ট করে আস্তে আস্তে ঢালো, বিয়ারটা দেখবে একদম ফেনা জেনারেট করলে না, তার মধ্যে একটা ন্যাপকিন ডুবিয়ে একটু নাড়ো, তুমি দেখো হু করে মানে ফেনার জন্মে ওটা বেরিয়ে পড়বে গ্লাসের বাইরে। ওকে, তো এই সেম রিয়াকশানটা তোমার বডির ভেতরে কিন্তু হচ্ছে, তুমি যদি বিয়ারটাতে ফেনাটাকে জেনারেট না করো বা ফ্রথটাকে জেনারেট না করো। ওকে, তুমি কিছু খাচ্ছ করে, এবার কী হচ্ছে তোমার শরীরে অ্যাসিড যেটা আছে খুব বড় রকম ফর্ম হচ্ছে, তোমার পাকস্থলীতে একটা ব্লোটিং এফেক্ট তৈরি করছে। ফেনাটা অত্যন্ত জরুরি এবং তার জন্য একটা সার্টেন লিমিট আছে। ধরো তুমি যখন একটা বিয়ারকে পোর করছো তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বিয়ারের গ্লাসটাকে ধরতে হয় আর বটলটাকে এভাবে আস্তে আস্তে পোর করতে হয়, আর যখন ভরে আসে তখন এটাকে বিয়ারটাকে একটু হালকা উপরে তুলে একটা লেয়ার তুমি পাবে, একটা সার্টেন 2 ইঞ্চি বা 1 ইঞ্চি একটা লেয়ার থাকে। এই লেয়ারটা কত ইম্পর্টেন্ট তোমাকে বোঝাচ্ছি। প্রথম কথা, তুমি যখন বিয়ারটা পান করছো ওই লেয়ারগুলো, ওই ওপরে যে লেয়ারটা আছে ফ্রথটা ফটফট করে ফাটছে বাবেলগুলো, আর অদ্ভুত অ্যারোমাগুলো বেরিয়ে আসছে কন্টিনিউয়াসলি বিয়ার থেকে। সেকেন্ডলি এই যে লেয়ারটা, এই যে বিয়ার যে তুমি ঢেলেছো ও না এসকেপ করতে পারছে না, ভেতরে অ্যারোমাটা অনেকক্ষণ ধরে ওখানে স্টে করছে। পাশাপাশি তুমি যদি দেখো যে ফ্রথটা একটা মাউথ ফিল দেয়, একটা টেক্সচার দেয়, ক্রিমি টেক্সচার। তুমি যখন লেয়ার ওই ফ্রথটা নিয়ে খাবে একটা অদ্ভুত মাউথ ফিল দেবে, একটা ক্রিমি টেক্সচার তোমার শরীরে। তো ওভারঅল যদি একটা কথা বলি না, তা জেনে রাখবে যে এক্স্যাক্টলি ফ্রথটা কতটা ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট ফ্রথটা থাকা। এরপরেও অনেকে বলে আমার ফ্রথ পছন্দ, এখানে আমাদের আর কি করা আছে, তুমি করো যা খুশি করো। ছোটো ছোটো বিষয়গুলো যেটা আমরা অনেকেই জানি না বা অনেকেই জানে না, যে একটা ফেনা বা ফকটা কতটা ইম্পর্টেন্ট, সেটাই তো একটা বিয়ার খাওয়ার সময় আমাদের শরীরে এফেক্ট হওয়ার জন্য। আশা করি আজকের পডকাস্ট যারা দেখছে তারা খানিকটা অ্যাওয়ারনেস হবে। কারণ আমরা বিয়ার খাই বা হার্ড লিকার যাই নিক না কেন, শরীরের জন্য ক্ষতিকারক। বাট যেহেতু আমাদের এখন মডার্ন লাইফের মডার্ন স্ট্যাটাসে সব কিছু চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে পান করলেও শরীরের জন্য কতটা সেভ করা যায় সেটা একটু মাথায় রাখতে হবে। এবং আশা করি আজকের পডকাস্টটা দেখলে অনেকের মানুষের মধ্যে এই ধারণাগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে, যেটা আমাদের মেইন লক্ষ্য। একদম একদম এটাই আমাদের লক্ষ্য। অনেকে আছে যে পার্টি দিকে ফার্স্ট বিয়ার দিয়ে শুরু করে, যে কোনো পার্টি নর্মালি পার্টিতে যেখানে যেখানে আর কি লিকার অ্যালাউ আর কি, বিয়ার দিয়ে শুরু করে এবং তারপরে উইস্কি বা রামে শিফট করে। তার মানে কি আমরা দু ধরনের লিকার নিচ্ছি, বিয়ার নিচ্ছি, সঙ্গে আমরা হার্ড ড্রিঙ্ক নিচ্ছি। এই দুটো আলাদা আলাদা জিনিস থাকার ফলে বা আলাদা আলাদা লিকুইড থাকার ফলে শরীরে কতটা ক্ষতি করে ইন টাইম যখন একসাথে যায় বা খানিকক্ষণ আগে পড়ে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবং এটা অনেকেই করে, আমি বলবো এটা একদম উচিত না। দেখো আবার বলছি যে একটা না বিয়ার হচ্ছে ফিজি ড্রিঙ্ক। ফিজি ড্রিঙ্ক তুমি স্টার্ট অবশ্যই বিয়ার দিয়ে করতে পারো, অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করো সেই পার্টিতে তুমি বিয়ারই খাও, বিয়ার দিয়ে শেষ। হ্যাঁ, মানে ওটাতেই শেষ করো, মানে তুমি সুইচ করো না। অনেক কাজে শর্ট খেয়ে নিল, অনেক কাজে টাকে শর্ট খেয়ে নিল, বা অনেক কাছে ধরো উইস্কি রাম জিন ভটকা হয়ে তো ঠিক আছে বিয়ার ভালো লাগছে না, কিক দিচ্ছে না। এই দুটো মার্চ করলে এটা একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে শরীরে। স্পেশালি যদি সেটা স্পিরিট হতো আমি বলতাম যে ঠিক আছে, রাম খাচ্ছ, জিন খেয়েছো, ভটকা খেলে, হুইস্কি খেয়েছো, তাহলেও ঠিক আছে। কিন্তু বিয়ার একটা ফিজি ড্রিঙ্ক, তার সাথে তুমি আবার হুইস্কি রাম জিন ভটকাকে অ্যাড করছো, ওটা একটা নিউট্রাল স্পিরিট বা বলতে পারো একটা স্পিরিট, একটা ফার্মেন্টেড ড্রিঙ্ক, একটা স্পিরিট। এই দুটো হচ্ছে ডেডলি কম্বিনেশন, এগুলো কখনোই করা উচিত না। এবার তুমি বলতেই পারো দাদা আপনারা তো ককটেল বানান, সেখানে দেখেছি ফিজি ড্রিঙ্কও দিচ্ছেন আবার স্পিরিটও দিচ্ছেন। অনেকে ছোটো ছোটো পার্টিতে বন্ধু বান্ধব বসে, তারাও হার্ড ড্রিঙ্কের সাথে একটা করে বিয়ার বা দুটো করে বিয়ার এনে পাঞ্চ করে খেয়ে নিচ্ছে, হ্যাঁ পাঞ্চ করে খেয়ে নিচ্ছে। এইটাই তো বলছি যে আমাদের মানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে নেশাগ্রস্ত হওয়া। আমরা কখনোই কোনো একটা অ্যালকোহলকে না এনজয় করার জন্য পান করি না, আর ওই চক্করেই আমরা করি ওই দুটোকে মিশিয়ে দিয়ে একটা অতিরিক্ত কিকের চক্করে। অবভিয়াসলি ওটা কিক তোমায় দেবেই দেবে, তুমি যদি ওই সোডা জাতীয় একটা জিনিসের সাথে পান করো কিক এক্সট্রা দেবে। কারণ বারবার বলছি এই যে বাবলি ড্রিঙ্কগুলো মানেই কার্বন ডাই অক্সাইড, আর কার্বন ডাই অক্সাইড আমাদের রক্তে ওয়েলকামিং। তুমি যখন বিয়ার পান করছো তখন তুমি এমনিতেই একটা
ড্রিঙ্ক পান করছো যেটা কিনা আমাদের শরীরে রক্তে খুব সহজেই মিলেমিশে যায়। তার মধ্যে তুমি এবার অ্যালকোহলটাও অ্যাড করে দিলে, যেটা স্পিরিট, হুইস্কি, রাম, জিন, ভডকা, হোয়াট এভার। এবার দুটোর কম্বিনেশন তোমার শরীরে যখন ঢুকছে, তুমি বুঝতে পারছো জিনিসটা কোন লেভেলে নিয়ে যাবে তোমাকে, মানে একটা মারাত্মক পাঞ্চ দেবে আর তুমি আউট হয়ে যাবে, ব্ল্যাক আউট হয়ে যেতে পারো। তো কখনোই এই জিনিসটা করা উচিত না। তুমি যদি বিয়ার দিয়ে স্টার্ট করে থাকো, আমার মনে হয় তোমার বিয়ারই থাকা উচিত, চেঞ্জ করা উচিত না। ওকে, অ্যাটলিস্ট সেই দিনটি একদম কারেক্ট। অনেক মিথ আছে, তার মধ্যে একটা মিথ আছে যে কিডনিতে যদি স্টোন হয় তবে বিয়ার খেলে নাকি সেটা রিকভারি বা খুব তাড়াতাড়ি গলে বেরিয়ে যায়। এটা কি আদৌ সত্যি না এটা পুরো মিথ? দেখো, এটা পার্টিয়ালি সত্যি, আবার অনেকটাই মিথ্যে। যদি বলি পার্টিয়ালি সত্যি, তাহলে বলবো যে এরকম অনেকগুলো রিসার্চ হয়েছে যেখানে দেখা গেছে যে কিডনি স্টোন থাকলে তুমি যদি নিয়মিত বিয়ার পান করো তাহলে সেই কিডনি স্টোনটাকে গলাতে সাহায্য করেছে বিয়ার। কিন্তু ওই যে স্টাডিটাতে তাতে দেখা গেছে যে যে লোকগুলোর ওপরে স্টাডি হয়েছিল তারা হেলদি, অনেক অনেক হেলদি, তাদের হয়তো অনেক অভ্যাস বা বদ অভ্যাস নেই, বা তারা যে খাবার দাবারগুলো নিয়মিত খেত সেগুলো হেলদি ছিল। তার পাশাপাশি আমি যদি আমার বা তোমার মতো লোকেদের কথা বলি বা কমন পাবলিক কথা, তাহলে আমরা তো আমাদের লাইফটাকে উচ্ছেদে দিয়ে রেখেছি। আমরা তো কী না কী করি, আমাদের শরীরে যা ইচ্ছে তাই দিচ্ছি, তেল খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি। তো সেখানে তোমার যদি এক্সপেকটেশন থাকে বিয়ার খাইয়ে আমি কিডনি স্টোন কমিয়ে দেবো, তাহলে তো বিশাল বড় ভুল তুমি একটা করছো। কারণ যে রিসার্চটা প্রমাণিত, সেই রিসার্চে যে কলাকুশলীগুলো ছিল বা যে মানুষজনগুলো ছিল তাদের লাইফস্টাইলটা ছিল আলাদা। তোমার লাইফস্টাইল সেম হতেও পারে, নাও হতে পারে। আমি আরও একটা কথা বলি যে কখনোই মেডিসিনের সাবস্টিটিউট অ্যালকোহল হতে পারে না, হতে পারে না। মেডিসিনের জায়গায়, অ্যালকোহলের জায়গায়। অ্যালকোহল তোমার এনজয়মেন্ট করার জন্য পান করা উচিত, নাকি কিডনি স্টোন কমানোর জন্য। আর মেডিসিন তোমার কিডনি স্টোন কমানোর জন্য। বিষয়টা এরকম হচ্ছে হ্যাঁ, যে মানে অ্যালকোহল খেয়ে অসুস্থ হচ্ছি, সেটা রিকভারি করার জন্য মেডিসিন খাচ্ছি। কারেক্ট। মানে অসুস্থ হওয়ার পর অ্যালকোহল খেয়ে সেটা রিকভারি কোনো হয় না। আর অনেকেই বলে যে ওয়াইন খেলে নাকি গ্ল্যামার বাড়ে, রক্ত চলে, এটা বাজে কথা। এছাড়া অনেক অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়। বেসিক্যালি আমরা না মানে সবসময় আমরা আমাদের সেফ সাইড খেলি, যে কোনো পারপাস, মানে সেটা কর্মসংস্থান হোক আর আমাদের এনজয়মেন্ট মুভমেন্ট হোক, সেই ক্ষেত্রে আমাদের খেতে হবে। তো আমরা আমাদের সেফ সাইড খেলি, ভাই এটা খেলে এটা হয়, এই করলে এটা হবে, তো বিষয়টা এরকম থাকে। ওরভাবে করে নিজের মতো দুনিয়া বানিয়ে নিয়েছি, জেনে না ওয়াইন খা, খুব বেশি করে ওয়াইন খা, গ্ল্যামার বাড়বে। আরে ভাই তুই অ্যান্টি অক্সিডেন্ট কি খা, তুই গ্রিন টি খা, তুই এটা খা, ওটা খা, কতই আছে, তোকে ওয়াইনই খেতে হবে। ওয়াইনে 15% অ্যালকোহল আছে, অ্যালকোহল। আর WHO লিখে দিয়েছে বড় বড় করে, মানে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লিখে দিয়েছে যে সামান্য পরিমাণ অ্যালকোহলও আমাদের শরীরের পক্ষে এখন ক্ষতিকর। অনেকে দেখো রিসার্চ আছে একটু অ্যালকোহল চলে, কিন্তু আমি আবার বলবো না পান করাটাই বেটার। তুমি যদি অ্যাভয়েড করতে পারো বেস্ট। এখন তুই পারছো না তাহলে মডারেট ড্রিঙ্কিং করো, অন্তত একটু লিমিটে থাকো, বাড়াবাড়ি করো না। মানে অ্যালকোহল অ্যাট দ্য এন্ড শরীরের পক্ষে হানিকর। বিয়ারের নতুন একটা ব্র্যান্ড বেরিয়েছে বিয়ার নামে, যেটা হচ্ছে চুল, মানে অ্যাজ এ শ্যাম্পু টাইপ অফ বিয়ারটা নাকি চুল খুব সিল্কি হয়। ঠিক উল্টো দিকে মাংস মেডিটেট করতে অনেকে বিয়ার ইউজ করছে, অনেক রিলে বা অনেক কিছু দেখা যায়। আদৌ কি এগুলো বিয়ারের সাথে যায় না? এগুলো কথাগুলো সত্যি। আমি ধরি চুলের ব্যাপারটা ঠিক আমি জানি না, ওটা কেউ করে কিনা, আমি ব্র্যান্ড আছে হতে পারে, ওটা আমি জানি না। তবে তুই পিওর যে বিয়ার, আমি জানি না চুলের ব্র্যান্ডটা যেটা দিচ্ছে ওটা পিওর বিয়ার কিনা, বিয়ারের মতো বিয়ারের ভিতরে যে অ্যালকোহল থাকে সেটা আছে কিনা আমিও জানি না, আমি ওটা হয়তো এক্সিস্ট করে। কিন্তু আমি তোমাকে যদি উত্তরটা দিই যে বিয়ার কি চুলের গ্রোথ, এইটা আমি জানি না, এটা আমাকে জানতে হবে। তবে হ্যাঁ, রান্না করার ক্ষেত্রে বিয়ারটা এখন খুব খুব দরকারি। মানে অনেক ডিশ আছে যেখানে ধরো চিকেন, ওটাকে টেন্ডারি বানানোর জন্য বা ক্রিস্পিনেসটাকে এনহ্যান্স করার জন্য অনেক সময় বিয়ারকে দিয়ে ওটাকে এনহ্যান্স করা বা ম্যারিনেট করা হয়। তো ইয়েস, এটা ট্রু। চিকেন আছে, মাটন আছে। অনেক করেছেন? আমি তো করিনি, আমি তো পেলেই খেয়ে নিই। আমি আর ভাবি না যে রান্না করবো, আমি পেয়ে গেছি, আগে মেরে দাও। অনেকের ধারণা আছে, যেটা আমি মিথ, যেহেতু আমরা অনেক মিথ নিয়ে আলোচনা করছি, তো আমরা অ্যাওয়ারনেসের জন্য আজকে পডকাস্টটি করা। অনেকের মিথ আছে যে রাতে ঘুমানোর আগে একটু চিল বিয়ার যদি 1 গ্লাস বা একটু পান করা হয় তাহলে ঘুমটা ভালো হয়। অ্যাজ পার অ্যালকোহল এডুকেশন যদি আমি ধরি, সেক্ষেত্রে আদৌ এটা সত্যি? এটা একদম বাজে কথা।
যে কোনো পরিমাণ অ্যালকোহল তুমি যদি ঘুমের আগে নাও, তোমার ঘুমটাকে ও পুরো ডিস্ট্রয় করে দেয়, তোমার ঘুমটাকে ও রুইন্ড করে দেয়। ওকে, অনেকে বলে যে না দাদা আমি তো মদ খাওয়ার পরে ভালো ঘুম হয়, আমি দেখেছি যে হুইস্কি রামজিন ভটকা খেলে একটু তাহলে ভালো ঘুম দেয়। কথাটা ঘুম না, ও তোমাকে বেহোশ করে দিচ্ছে। আচ্ছা, তুমি সুস্থ নেই, তোমাকে অসুস্থ করে দিচ্ছে। তোমাকে আমি আরেকটা কথা বলছি যে ঘুমের জন্য অ্যালকোহল কখনোই জরুরি নয়। দেখো তুমি যতক্ষণ অ্যাক্টিভ বা জেগে আছো ততক্ষণ অ্যালকোহল তোমার বডিতে প্রসেস করার সুযোগটা পাচ্ছে, বা বডি ওই অ্যালকোহলটাকে প্রসেস করার সুযোগটা পাচ্ছে। তুমি জেগে আছো ততক্ষণ, ও মেটাবোলাইজ করছে, ও তোমাকে বারবার পেচ্ছাপ করতে পাঠাচ্ছে যে যা গিয়ে পেচ্ছাপ করে আয়, তোর ভেতর থেকে শর্ট থেকে অ্যালকোহলটাকে বাইরে বার কর। এবার ঘটনাটা কী হয় জানো তো, আমরা যখন মদ খেয়ে ফেলি, অনেক মাত্রায় মদ খেয়ে ফেলি, আর তারপরে ঘুমিয়ে পড়ি, কারণ অবভিয়াসলি ড্রাউজিনেস তো আসবেই, কারণ তোমার ব্রেন সেই সময় কাজ করছে না। কারণ অ্যালকোহলের এফেক্ট হচ্ছে ড্রাউজিনেস, বা তোমাকে অজ্ঞান করে দেওয়া। তো তুমি অ্যাকচুয়ালি অজ্ঞান হয়ে পড়ছো। এবার হচ্ছে কি, তোমার শরীরে ওই অ্যালকোহল যত অর্গান আছে ওরা কাজ করা বন্ধ করে দিচ্ছে, বা 90% কমে যাচ্ছে কাজ করা। এবার হচ্ছে কি, ওরা তোমার জাগা পর্যন্ত অপেক্ষা করছে, তুমি কখন জাগবে তখন ওরা আবার কাজ করতে শুরু করবে। তো বেশি তুমি টাইমটা দিলে না, এবার তুমি শুয়ে পড়লে, এবার পরের দিনকে দেখে মাথা ধরে আছে, এটাকে বলে হ্যাংওভার। কেন হচ্ছে হ্যাংওভারটা? তার কারণ তুমি সারা রাত তোমার মদটাকে শরীরের বাইরে বার করতে দাওনি। তুমি গিলে ভেবেছো ঘুম ভালো হয়েছে, না, তোমার পুরো শরীরটা আনচান আনচান করছিল, ও পারেনি ওই অ্যালকোহলটাকে বাইরে বার করতে, সব স্টপ করে দিয়েছে, শরীরের কার্যকরী বন্ধ করে তো দিয়েছে। তুমি তো অজ্ঞানে হয়ে পড়ে আছো, তুমি তো শুয়ে আছো, তুমি অজ্ঞানের মতন, আর তোমার বডি কাজ করছে না, এখন অর্গানগুলো সব বন্ধ হয়ে গেছে। তো সেখানে অবভিয়াসলি তোমাদের হেডেক দেবেই, হ্যাংওভার দেবেই, কারণ ও তো বলছে ভাই আমি বেরোতে পারিনি। একটা অ্যালকোহল পান করার পর তুমি জেনে রাখো ও 1 সপ্তাহ তোমার শরীরে থাকে, 1 সপ্তাহ থাকে। যেটুকু পান করে না কেন, যে কোনো অ্যালকোহল 1 সপ্তাহ, চুলে তো পুরো 1 মাস থাকে। তো ক্ষতিকারক হওয়ার পর মানুষ খায় কেন, কি দেখো ওটা হচ্ছে, দেখো সেই দিক দিয়ে যদি বলি তাহলে অনেকগুলো জিনিস আমি ব্যাখ্যা করতে পারি। দেখো ক্ষতি তো নো ডাউট এটা আছে, সিগারেটের ক্ষেত্রেও ক্ষতি আছে, যে কোনো ধরনের নেশা জাতীয় ওগুলো ক্ষতি করে, কিন্তু এখানে কি জানো তো, মানুষের কন্ট্রোলটা নেই। তুমি যখন প্রথম অ্যালকোহল পান করা শুরু করেছি, ঠিক আছে বন্ধুবান্ধব তো একদিন দুদিন খাচ্ছি, এ আর কি প্রবলেম। কিন্তু সমস্যাটা হচ্ছে ওটাই যে তোমাকে না ওই অ্যালকোহলের টানবে, বারবার তোমার টানবে ওই প্লেজারটা পাওয়ার জন্য। কারণ আমাদের যখন শরীরে অ্যালকোহল যায় তখন একটা হরমোন, গুড হরমোন যেটাকে বলে, সেই হরমোনটা নিঃসৃত হয়, আমাদের একটা অদ্ভুত প্লেজার আসে, আমাদের একটা নির্ভানায় চলে যাই। আর এই ফিলিংটাকে বলা হচ্ছে ডোপামিন। ওকে, ডোপামিন এফেক্ট। এবার অবভিয়াসলি তুমি যখন প্রথম অ্যালকোহল পেতে শুরু করেছো বা খাচ্ছ, তখন তুমি বলছো ঠিক আছে আমি তো কন্ট্রোলে আছি, আমি বাড়াবাড়ি করছি না। এই ডোপামিনটা তোমাকে বারবার ইনসিস্ট করবে ওই ইনস্ট্যান্ট প্লেজারটার জন্য। এই আজকে একটু খাই, একটুখানি বেশ ভালো লাগবে, হ্যাঁ, ওই যে ভালো লাগাটা ওই থেকে শুরু হলো তোমার কন্টিনিউয়েশন, অ্যান্ড দেন ইউ বিকেম অ্যান ইনটক্সিকেটেড পারসন। এরপরে আর ফেরার চান্সটা আর থাকছে না, তখন তুমি গেছো একদম ফেসে, তুমি আটকে গেছো অ্যালকোহলের কাছে। তো দেখো ভাই, অ্যালকোহলটা হচ্ছে নেশার জিনিস, তোমাকে সেটা বুঝতে হবে। বেসিক্যালি আমাদের যদি আমরা আমাদের ধর্মের কথা বলি, কলিযুগে খারাপ জিনিস আমাদের বেশি অ্যাট্রাক্ট করে, বেশি আমাদের টানে। ভালো জিনিস আপনি যেমন বললেন যে বিয়ার খেলে বা যে ওই যে টানে, যে ওই ফিলিংসটা নেওয়ার জন্য, ঠিক সেরকমই আমরা যদি নাম জপ করি, আমরা যদি ঠাকুরের নাম করি, সেটাও একটা ভালো জিনিস। হয়তো তার এফেক্ট আমরা লং টার্মে গিয়ে পাবো, শর্ট টার্মে ডেফিনেটলি পাওয়া যায় না। এবং যে কোনো জিনিস বর্তমানে মানুষ শর্টকাট, সবাই শর্টকাট চায়, যে আমি শর্টকাট কীভাবে বড় হবো, শর্টকাট কীভাবে আমি প্লেজার পাবো, এগোতে পারি। লং টার্মে একটা ভিশন করে এগোনোটা, সেটা বর্তমান যুগে হয় না, বা কলিযুগের এটা একটা বড় এফেক্ট বলা যেতে পারি। কারেক্ট। যার ফলে আমরা নেগেটিভ, খারাপ দিনের দিকে আমরা বেশি এগোই, খুব তাড়াতাড়ি টানেও আমাদের, ভালো জিনিস আমরা ধরতে পারি না। আর এখনকার শর্ট রিল বা সোশ্যাল মিডিয়ার যুগে তো আমরা লং টার্ম কিছু ভাবতেই পারি না, শর্ট দেখবো, ইনস্ট্যান্ট সব চাই, ইনস্ট্যান্ট। একদম। 10টা দরজা আছে, একটা দরজাকে খুলতে না করা হলো, বলো তুমি 9টা দরজা খুলতে পারবে, যাকে বলা হলো ওই একটা দরজা খুলবে আগে, ওটা কেন খুলতে না করো, সবসময় মাথাটা ঘুরবে ওইদিকে, কেন আমাকে ওটা বারণ করা হয়। তো এক্স্যাক্টলি ওটাই। দেখো অ্যালকোহল, আমি আবার বলছি তোমার পডকাস্টে, আমি অ্যালকোহল নো ডাউট কোনো না কোনোভাবে কন্টেন্ট বানাই, দিনরাত অ্যালকোহল নিয়ে পড়ে আছি, কিন্তু আমি খুব মার্জিত ড্রিঙ্ক করি, আমাকে আজ পর্যন্ত কেউ দেখবে না আমি ইনটক্সিকেটেড হয়ে ঘুরে বেড়াচ্ছি, এইটাই হচ্ছে আমার টেক অ্যাওয়ে।
তুমি যতই পড়ো ঋগ্বেদাতে দেখো ওখানেও অ্যালকোহলের উল্লেখ আছে, আমাদের দেবতারাও অ্যালকোহল পান করেছে, কিন্তু ঋগ্বেদাতে উল্লেখ আছে যে মডারেট ড্রিঙ্কিং করা উচিত। ইয়েস, ঋগ্বেদাতেও উল্লেখ করা আছে মডারেট ড্রিঙ্কিং, যে একটা লিমিটে পান করা উচিত। আমরা মানি না, আমরা অকুণ্ঠ গিলে মাতলামো করি। আমাদের টার্গেটই থাকে মদ খাবো হচ্ছে মাতলামো করার জন্য, মনের ফার্স্ট্রেশন। হ্যাঁ, যে আমি ভুলে যাবো, আমি দুনিয়া ভুলে যাবো। ভাই এটা করলে হয়তো তুই ভুলে যাবি ঠিকই, তুই একটু ইনস্ট্যান্ট প্রেশার পেলি, খানিকক্ষণ পরে বইয়ের কেলানি খেয়ে আবার তোর মনে পড়ে যায় সব কিছু, ঠিক আছে। আমি ওটাই বলছি যে ওসব ফালতু, মানে এই টপিকটা আরো ভালো হবে যখন আমরা বাংলায় ডিসকাস করবো, মানে বাংলা মদ নিয়ে যখন ডিসকাস হ্যাঁ ওটা তো আছে। মার্কেটিং পারপাস হোক নাকি এর কোনো লজিক আছে যে ম্যাক্সিমামলি দেখা যায় যে বিয়ার বোতল গ্রিন বা ব্রাউনের হয়, গ্রিন বা ব্রাউন কালারের হয়। এটা কি মার্কেটিং প্রসেস বা একটা ব্র্যান্ড বা একটা আইডেন্টি বিয়ার পারপাস, নাকি এর কোন পিছনে কোনো কারণ আছে? মানে তোমার প্রশ্নটা হচ্ছে বিয়ারের বটলগুলো কালারফুল হয় কেন? হ্যাঁ, তো এটা খুব ভালো একটা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। আমরা অনেক সময় আননোটিস করে দিই, আমরা দেখি না যে বিয়ারের বটলগুলো কালারফুল কেন। দেখো, প্রত্যেকটা বিয়ার কোম্পানি চায় তার বিয়ারটা কুইকলি খারাপ না হয়ে যাক। দেখো, বিয়ার একটা ফার্মেন্টেড ড্রিঙ্ক, আর সেই জন্য যখন ওটাকে বটল বন্দি করা হয় তখন ওই বিয়ারের অনেক সময় চান্স থাকে সূর্যের যে আলট্রাভায়োলেট রে তার সাথে ইন্টারাক্ট করে ওটা খারাপ হয়ে যাওয়া, একটা স্কাঙ্কি টেস্ট তোমাকে দিতে পারে। এবার কি হয়, যদি বটলটা ক্লিয়ার বটল হয়, ক্রিস্টাল ক্লিয়ার বটল, তখন কি হয়, তুমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করাচ্ছ বিয়ারটাকে নিয়ে, তখন অনেক সময় কি হয়, সানলাইটের কানেকশানটা ওইটাতে আলট্রাভায়োলেটের সাথে রিয়্যাক্ট করে বিয়ারটা একটা স্কাঙ্কি টেস্ট বার করে ফেলে। বা ওই জলের মধ্যে টিনকে ডুবিয়ে রাখলে, টিনের টুকরোকে জলের মধ্যে ডুবিয়ে রাখলে যে ধরনের টেস্ট বা ভিনিগারি টেস্ট, এক্স্যাক্টলি ওই টেস্টগুলো তুমি পেতে পারো। তো যে কারণে ওই যে বটলগুলো আছে ব্রাউন কালার বা বলতে পারো গ্রিন কালার, এইগুলোতে কী হয়, ওই আলট্রাভায়োলেটটা রিফ্লেক্ট করে বেরিয়ে যায়, ডাইরেক্ট ঢুকতে পারে না। এবার তোমার মনে একটা প্রশ্ন আসতেই পারে, দাদা আমরা দেখেছি করোনা বিয়ার, ওটা তো ক্রিস্টাল ক্লিয়ার, তারপরে আমরা দেখেছি যে কিংফিশার আলট্রা, ওটাও তো ক্রিস্টাল ক্লিয়ার বটল, ওটাতে তাহলে বিয়ার কেন সার্ভ করা হচ্ছে? তা আমি তোমাকে বলি, ওগুলোতে না যে বটলগুলো ইউজ করা হয় ওগুলো আলট্রাভায়োলেট রে মানে রিয়াক্টেবল, মানে ওখানে আলট্রাভায়োলেট রে রিয়াক্ট করতে পারে না। যেমন চশমাতে দেখবে একটা কোটিং করা থাকে না, ব্লু কোড বা ব্লু এগুলো বলে না, কী সব বলে আর কি। তো ওটা আলট্রাভায়োলেট রে প্রোটেক্টেড ক্রিস্টাল ক্লিয়ার গ্লাসেস। তো মোদ্দা কথা, কালারফুল বটলটা আলট্রাভায়োলেট রে হাত থেকে বাঁচানোর জন্য বিয়ারটাকে সেই কারণেই কালারফুল বটলগুলো করা হয়। এখন বর্তমানে যা গরম, বেসিক্যালি সবাই চিল হতে চায়, সবাই একটু বিয়ার, যারা খায় আর কি বেসিক্যালি একটু পান করতে চায় আফটার ইভিনিং বা তাদের টাইম মতো। আর দেখা গেলো সকালবেলা বা দুপুরে কেউ বিয়ার কিনতে গেলো, আস্তে আস্তে তার বিয়ারটা গরম হয়ে গেছে। দেন আপনি এইমাত্র বললেন যে বিয়ারটা ঠান্ডা করে খাওয়া উচিত। আমি দোকান থেকে আনার পরে সেই বিয়ারটাকে গরম হওয়ার পরে আবার ঠান্ডা করতে দিচ্ছি, তাতে কি বিয়ারে কোনো স্বাদ বা বিয়ারের মধ্যে যে পার্টিকেলগুলো আছে তার কি কোনো পরিবর্তন ঘটে? এটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, আমরা না এটা অনেক সময় গুরুত্ব দিই না। এই যে কখনো বিয়ারটা ঠান্ডা আছে, তারপর আবার গরম হয়ে গেল, আবার ঠান্ডা করলাম, এই যে ঘন ঘন পরিবর্তন হচ্ছে, তো এখানে না কেমিক্যাল একটা রিয়াকশান বিয়ারের মধ্যে হয়, বারবার ঠান্ডা আর সেই জায়গাতে গরম। ওর যে ভেতরে মলিকিউলগুলো আছে অনেক সময় কী হয়, ওগুলো নন রিয়াক্টিভ হয়ে যায়। অনেক সময় হয় কি, বিয়ারের যে টেস্টটা তোমার পাওয়া উচিত ওই কাণ্ডটা ঘটানোর পরে দেখবে অনেক সময় পাবে না। অনেক বার আছে তুমি লক্ষ্য করো, বা অনেক বিয়ে বাড়ি ফিয়ে বাড়িতে তুমি গিয়ে দিয়ে থাকবে যে যে বারগুলো হয় বিয়ে বাড়িতে, তো সেখানে ধরো হোটেল থেকে ধরো ওই ব্যাপারটা অপারেট হচ্ছে, ওরা ঠান্ডা বিয়ারগুলোকে ওই চৌবাচ্চার মতন একটা তৈরি করে, ঠান্ডা আইস টাইস দিয়ে ওখানে ডুবিয়ে রাখে, বিয়ার ফিয়ারগুলো দিল। এবার রাত্রিবেলা ধরো প্রোগ্রাম শেষ, অনেক বিয়ার বেঁচে গেছে, তো চৌবাচ্চা থেকে জলগুলো ফেলে দিল, তো বিয়ারগুলোকে আবার স্ট্যাক করে রেখে দিল গরম করে, আবার পরের দিনকে কোনো একটা বিয়েবাড়ির পার্টি আছে, আবার সেই বিয়ারগুলোকে ঠান্ডা করে বিক্রি করছে বা সার্ভ করছে সেই বিয়েবাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে। তা আলটিমেটলি ওই ঘটনাটাই ঘটলো, বারবার ঠান্ডা আর গরম, ঠান্ডা গরম, ঠান্ডা গরম।
তো ওখানকার কেমিক্যাল কম্পাউন্ডগুলো অনেক সময় ছড়িয়ে যায়, বাউন্ডিং বা যে বন্ডগুলো থাকে বা বলতে পারো যে অ্যাটাচমেন্টগুলো থাকে সেগুলো ছড়িয়ে যায়, ভেঙে যায়, সেই মলিকুলগুলো ঠিকমতো আর ফিরে আসে না। বা বলতে পারো দেখবে ঘি, তুমি যদি বারবার ঠান্ডা গরম কফি বা টি, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠান্ডা গরম করে দেবে একটা কোনো টেস্টটা নষ্ট হয়ে যায়। বা চাও দেখবে বারবার গরম করার পরে ঠান্ডা পরে গরম দেখবে একটা সময় এসে একদম বিচ্ছিরি লাগে, একটা কেমন টিন গন্ধ চলে আসে। তো ওই জন্যই বলছি যে কখনো এটা করা উচিত না। বিয়ারটাকে ঠান্ডা করা হলো, তারপরে খেয়ে নাও, আবার রেখে গরম করে আবার ঠান্ডা করে বিয়ারের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। বর্তমানে মার্কেটিং পারপাস হোক বা সত্যিকারে হোক, সেটা হচ্ছে অনেক বিয়ারে বলা থাকে যে 0% অ্যালকোহল, 0% অ্যালকোহল, হ্যাঁ অ্যালকোহল। তো যেগুলো ওই 0% অ্যালকোহল বলে মানুষ পান করছে, সেটা কি আদৌ 0% অ্যালকোহল, নাকি তার পরিবর্তে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সমান, মানে এরকম কিছু ব্যাপার আছে কি? না, যদি কোনো ব্র্যান্ড লেখে 0% অ্যালকোহল, তাহলে এটা সত্যি 0% অ্যালকোহল। ধরো কিছু বিয়ার আছে, হ্যানিকেন কোম্পানির বিয়ারটা খুব জনপ্রিয় হচ্ছে রিসেন্টলি মার্কেটে, 0.0, ওদের 0 অ্যালকোহল। তো এটা ট্রু যে ওইটা একদম বিয়ারের মতো খেতে, ইভেন অনেক পেঁচো মাতালকেও তুমি যদি ঢেলে খাইয়ে দাও, হ্যাঁ সে না বুঝতে পারবে না যে ওটাতে অ্যালকোহল নেই। এটা একটা বিশেষ পদ্ধতিতে এই জিনিসটা তৈরি করে, এক্স্যাক্টলি বিয়ারের মতো ওই ফার্মেন্টেশন প্রক্রিয়াটা হয়। তারপরে ভেপার টেকনোলজিটাকে ইউজ করে বা বাষ্পীভূত টেকনোলজিটাকে ইউজ করে ওরা অ্যালকোহলটাকে ওখান থেকে তুলে নেয়, আর ওইটা বিয়ারের যে উপাদানগুলো থাকে সেই সমেত ওরা বটলিং করে বিক্রি করে। তার পাশাপাশি তুমি যদি লক্ষ্য করে দেখবে যে আজকে রাম, জিন, ভডকা, ব্র্যান্ডি, টাকিলা, এই যে জিনিসগুলো এগুলোও নন অ্যালকোহলিক বেরিয়ে গেছে। ইয়েস, এগুলোও তুমি পাবে নন অ্যালকোহলিক। এগুলো এক্স্যাক্টলি ভডকারই মতন টেস্ট, যেমন অ্যালকোহলিক ভডকা হয় বা হুইস্কির মতন টেস্ট। সোবার বলে একটা কোম্পানি আছে রিসেন্টলি, ডিআইজিও কোম্পানির, ডিআইজিও ওটা ওয়ান অফ দ্য বিগ কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। ওদের ওয়াইন অ্যান্ড স্পিরিট কোম্পানি, ওরা জনিওকা ব্ল্যাক, রেড লেবেল এইসব বানায়। পাশাপাশি ওরা সোবার বলে একটা ড্রিঙ্ক লঞ্চ করেছে যেগুলোতে রাম, জিন, ভডকা, হুইস্কিও আছে। এগুলো উইদাউট অ্যালকোহল, 0% অ্যালকোহল। তো ইয়েস, যদি কোনো একটা বটলে লেখা থাকে 0% অ্যালকোহল, ইট মিনস ইট ইজ। দেখো তুমি যখনই কোনো অ্যালকোহল বা অ্যালকোহলিক ড্রিঙ্ক বেচবে তখনই তোমার লাইসেন্স লাগবে। ওকে, গভর্নমেন্ট লাইসেন্স লাগবে, প্রতিটা স্টেটে ওই লাইসেন্স তোমাকে প্রকিউর করে তবেই তুমি বেচতে পারবে। আচ্ছা, কিন্তু তুমি 0 যেই লিখবে তখন তোমার কিন্তু লাইসেন্সটা লাগবে না, তুমি যে কোনো স্টেটে ওটা বেচতে পারবে অ্যাজ এ কোল্ড ড্রিঙ্কস, কারেক্ট। তুমি কোল্ড ড্রিঙ্কস যেমন দেখো কোনো স্টেটে এক্সাইজ আলাদা করে হয় না, কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে হয়। ওয়েস্ট বেঙ্গলে আলাদা এক্সাইজ, বম্বেতে, মুম্বাইতে, দিল্লিতে, হায়দ্রাবাদে, যেখানে সব আলাদা আলাদা এক্সাইজ। তো এখানকার রুল আলাদা, ওখানকার রুল আলাদা। তুমি যদি এইখানকার ব্র্যান্ডটাকে মুম্বাইতে বেচতে চাও তাহলে অবভিয়াসলি ওইখানকার যা রুল আছে এক্সাইজ তোমাকে সেটা ফলো করতে হবে। আর সেটা তখনই করতে হবে যখন তুমি বলবে এটা অ্যালকোহলিক ড্রিঙ্ক। 1% অ্যালকোহল থাকলেও সেটা এক্সাইজের আওতায় চলে আসবে, একটা লাইসেন্সের আওতায় চলে আসবে। তো ফলে তোমাকে তো 0-তে লেখা থাকবে, ইট মিনস তুমি নিশ্চিন্ত ওর মধ্যে 1 বিন্দু অ্যালকোহল নেই। ওকে, যদি আমার 0% অ্যালকোহলের, সেটা আমি রাম হতে পারে, সেটা বিয়ার হতে পারে, সেটা ভডকা হতে পারে, সেটা কি আমাদের শরীরের পক্ষে ভালো, না সেটাও একই কাজ করে? না, এটা তো আমি বলবো উল্টো ভালো। মানে দেখো, ধরো তুমি চূড়ান্ত অ্যালকোহলিক একটা মানুষ, সারা জীবন অ্যালকোহল খেয়ে এসছো, আর তুমি চাইছো কুইট করতে, তুমি চাইছো যে না আর অ্যালকোহল খাবো না, কিন্তু তোমার ওই আকর্ষণটা অ্যালকোহলের প্রতি থাকছে, কোনো কারণে তুমি কুইট করতে পারছো না, ছাড়তে পারছো না, তাহলে আমার রেকমেন্ডেশন হচ্ছে যে তুমি ওই নন অ্যালকোহলিক ড্রিঙ্কগুলো তুমি খেতে পারো। ওগুলো একদম ক্ষতিকারক নয়, কারণ ওগুলো দেখো ওগুলো হচ্ছে বলে মানে ওটাকে রেপ্লিকেট করা অ্যালকোহল। ওখানে হয়তো ওই হার্বস, বোটানিক্যাল সবই আছে, কিন্তু অ্যালকোহলটা নেই, যেটা ক্ষতিকারক, যেটা কিনা ক্ষতিকারক। তো তুমি ওটা করলে কি হবে, তোমার মনে একটা স্যাটিসফ্যাকশন আসবে, তোমার মন বলবে যে না আমি অ্যালকোহলটা পান করছি, আলটিমেটলি তুমি কিন্তু নন অ্যালকোহলিক কিছু একটা খাচ্ছ, 0 প্রুফ। বাট এটাতে তুমি কী হবে, তোমার ওই পরিপূরকের কাজ করে যে তুমি অ্যালকোহল খেতে এখন তুমি আর খাচ্ছ না, তুমি একটা ওই জাতীয় ড্রিঙ্কই নিচ্ছ কিন্তু অ্যালকোহলটা নেই। তো সেক্ষেত্রে কী হবে, তোমাকে অনেকটাই সাহায্য করবে তোমাকে অ্যালকোহলটা থেকে দূরে রাখার, মুভ অন করতে, হ্যাঁ, বা তোমার ছাড়ার জন্য একটা হেল্প করতে পারো। আচ্ছা, তার মানে যারা মুভ অন করতে চাইছে তাদের জন্য তো 0% অ্যালকোহল যুক্ত বিয়ার, রাম, যাই হোক, সেটা খুব পারফেক্ট, খুব ভালো। কিন্তু যারা শুরু করতে চাইছে, নতুন জেনারেশনরা, তারা কি এই 0% বিয়ার, 0% অ্যালকোহল
যুক্ত বিয়ার বা রাম বা ভটকা এই দিয়ে শুরু করতে পারে? এটা কি তাদের পক্ষে? না, আমি একটা কথা বলবো তোমার এই পডকাস্টের মাধ্যমে। দেখো, তুমি যদি মদ না খাও তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি খেও না। আমার দরকার নেই। হ্যাঁ, আমার দরকারই নেই। 0% কি হোক আর দরকারটা কি 5% আছে? হ্যাঁ, দরকারই সে যাই হোক না কেন, খেও না। এবার যদি একান্তই ওই বলে না চুকুর চুকুর বাই যদি থাকে যে না ঠিক আছে সবাই খাচ্ছে, আমি একটু হ্যাঁ, খাবো। আমি তো খাবো, একটু হিরো হবো, আমি একটু হুব্বা হবো। মানে বর্তমানে তো এখনদারি একটা বড় ভূমিকা। হ্যাঁ, মানে আমার exactly। পাশের লোকটা কি তুমি করছে ওই সেটা- চুকুর চুকুর বাই যদি থাকেই, এরা কিছু করার নেই, তাহলে তুমি করতেই পারো। তুমি নন অ্যালকোহলিক ড্রিঙ্ক থেকে শুরু করতে পারো, বা সেটা তুমি ওই নন অ্যালকোহলিক করতে পারো। শুরু হ্যাঁ, মানে করলে ওখানেই থেকে যেত। হ্যাঁ, মানে তোমার ভালো লাগবে না অবভিয়াসলি, কেননা ওগুলো তোমার এতটাই বিদঘুটে একটা টেস্ট, তোমার ভালো লাগবে না। কেন দেখো, যারা অ্যালকোহল খায় তারা ওই বিদঘুটে টেস্টের সম্বন্ধে ওয়াকিবহাল। তারা জানে এটা একটা বিদঘুটে টেস্ট, কিন্তু ওই ইনস্ট্যান্ট প্লেজারের জন্য খায়। এবার তারা সুইচ করছে, ব্যাপারটা গ্রহণযোগ্য, কারণ তারা জানে যে এটা একই টেস্ট হয়। আর তুমি ধরো জীবনে কোনোদিনও মদ খাওনি, আর তুমি ওই নন অ্যালকোহলিক ড্রিঙ্কটাই খাচ্ছ, তোমারও বিদঘুটে টেস্ট লাগে, কী করে খায় লোকে, মদ তুমি খেতে পারবে না। এবার তুমি যদি একান্তই টেস্ট করতে চাও, মানা নেই, করতেই পারো, কিন্তু আমি তোমাকে রেকমেন্ড করবো যে প্লিজ করো না। তুমি যদি মদ না খাও, খেও না। হ্যাঁ প্লিজ খেও না। তোমাকে হুব্বা হতে হবে না, তোমাকে বিশাল বড় একজন লোক হতে হবে না। তুমি যেমন আছো দুনিয়া তোমাকে এভাবেই নেবে, এড়িয়ে গেলেই ভালো। প্রাইস সেগমেন্টে কোনো ডিফারেন্স থাকে উইথ অ্যালকোহল উইদাউট অ্যালকোহলের? এটা না অলমোস্ট সেম থাকে। আচ্ছা। মানে খুব বেশি ডিফারেন্স থাকে না। এই হ্যানিকেন 0.0 বোধ হয় না করে প্রায় 120 টাকা দাম। তুমি যদি সোবার হুইস্কি রামজিন ভটকাগুলো নাও, ওই 2000 টাকা 2500 টাকা করে প্রায় কাছাকাছি দাম। আমি ঠিক জানি না, দেখে বলতে হবে, দরকার পড়লে তুমি একটু লিখে দিও রিসার্চ করে একদম। এই বটলগুলোর দাম কেমন হতে পারে। বাট অলমোস্ট একই থাকে, খুব বেশি ডিফারেন্স হয় না। হয়তো একটা বটলের থেকে হয়তো 300-400 টাকা একটা ডিফারেন্স থাকতে পারে, ঠিক আছে এক্ষেত্রে। আর তোমার ইউজুয়ালি একই প্রায় পড়ে। দেখো, এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স। তুমি অ্যালকোহল ছাড়তে পারছো না, তোমার কাছে একটা সাবস্টিটিউট আছে, তুমি ছাড়তে পারো। আচ্ছা, বর্তমানে দেখা যায় যে তেলের দাম যদি বেড়ে যায়, অনেকের অনেক অভিমত আছে, আমি সেদিকে যাচ্ছি না, তো নিউজ চ্যানেলগুলো ঝাঁপিয়ে পড়ছে, সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়ছে, নিউজ চ্যানেলগুলো এনিওয়ান তেলের দাম বাড়ছে, সে যখন যখন বেড়েছে, যখন যে শাসক ছিল তার ক্ষেত্রেই হোক কেন। কিন্তু আজকে ভাবুন মদের দাম বা এই লিকারের দাম কত গুণ % বেড়েছে, সেটা নিয়ে কিন্তু মানুষ কোনোভাবেই প্রশ্ন তুলছে না। ইভেন সেল কিন্তু কমেনি, সেলও বেড়েছে। এখানে আপনার অভিমত কি, মানে আপনি কি বলবেন এই টপিকে? মানে না দেখো, এইটা না তোমাকে একটা খুব ছোট্ট উদাহরণ দিলে হয়তো তুমি বুঝতে পারবে যে যারা মাতাল তাদেরকে তুমি ড্রাই স্টেটেও দিয়ে আসো যেখানে মদ পাওয়া যায় না, খুঁজে ঠিক সন্ধ্যাবেলা ঠিক টাল্লি হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। একদম একদম। ও বেড়া কোথা থেকে না কোথা থেকে ব্ল্যাকে জোগাড় টোগাড় করে খেয়ে, সে যাই দাম হোক, মানে দুনিয়া এদিক থেকে এদিক হয়ে যাক, আমার মদ চাই মানে চাই। তো সেই দিক দিয়ে দেখতে গেলে অবভিয়াসলি যে এটা খুব ইম্পর্টেন্ট, যে এটা একটা খুব ইম্পর্টেন্ট রোলও প্লে করে আমাদের জিডিপিতে। অ্যালকোহল একদম, অনেক একদম। সাহায্য করে। একদম। তুমি জানো কিনা জানি না যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্ট এই অ্যালকোহল দপ্তর থেকে, যেটাকে আমরা আবগারি দপ্তর বা এক্সাইজ ডিপার্টমেন্ট বলি, এই দপ্তর থেকে রেভিনিউ জেনারেট করে ইয়ারলি অ্যারাউন্ড 40,000 crores, হ্যাঁ, মোর দেন 40,000 crores, 50,000 crores, 60,000 crores। তো এটা একটা বিশাল বড় চাঙ্ক, বিশাল বড় চাঙ্ক, অনেক টাকার ব্যাপার। আর জানো তো এই যে আবগারি দপ্তরটা, এটা তৈরি হয়েছে যে অ্যালকোহলকে কন্ট্রোল করার জন্য, অ্যালকোহল সেল বাড়ানোর জন্য না, অ্যালকোহল সেলটা যাতে না বেড়ে যায় তাকে কন্ট্রোল করার জন্য আবগারি দপ্তর। আইরনিটা দেখো যে আজকে আবগারি দপ্তর ম্যাক্সিমাম রেভিনিউ দিচ্ছে গভর্নমেন্টকে। হ্যাঁ, মানে আইরনিটা বোঝার চেষ্টা করো যে দপ্তরটা কন্ট্রোল করার জন্য আজকে সেই দপ্তরটাই অনেক টাকা রেভিনিউ দিচ্ছে। এবার এটা কেন হচ্ছে দেখো, আমরা যারা আর কি ইকোনমিক্যালি খুব উইক কান্ট্রিজ, তাদের কাছে অ্যালকোহলটা হচ্ছে একটা অমৃতর মতো। কারণ আমরা যখন খুব ফ্রাস্ট্রেটেড থাকি, আমরা যখন খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ি, ইউজুয়ালি এটা ঘরে ঘরে হয়, তো সে কারণে অনেক সময় এটা একটা খুব ব্যাকআপের কাজ করে। আর যেহেতু আমি বললাম যেটা নেশার জিনিস, চাইলেও ছাড়া যায় না, তো সেক্ষেত্রে এই যে ব্যাপারটা এটা কন্টিনিউ হয়ে আসছে, এতে
অবভিয়াসলি একটা ইম্প্যাক্ট তো পড়ে, যে খরচাটা করে কিনছে তার দুঃখ হয়, কিন্তু তার দুঃখ কে শুনবে? আচ্ছা, এরকম একটা সিনারিগুলো কেমন হয় যে যেহেতু আমাদের তেলের দাম বাড়লে সব কিছুরই দাম বাড়বে, সেটা হওয়ারই কথা, তাই আর যেহেতু মানুষ যতই লিকারের ভ্যালু বাড়াক, মানে অ্যামাউন্ট বাড়াক, ট্যাক্স বাড়াক, তবু মানুষ কিনবে। যদি এরকম একটা সিনারি হয় যে আমাদের তেলের দামটাকে ব্যালেন্সে রেখে যদি সাধারণ মানুষ সবারকে ঠিকঠাক রেখে ওই জায়গাটা ঠিক রেখে এই বাকি যে নেশা দ্রব্যগুলো আছে, লাইক সিগারেট, লাইক তাম্বাকু টাইপের, লাইক আপনার এই লিকার, তাদের দাম বাড়িয়ে দেয়, তবে কেমন হয় বিষয়? তুমি কি ভাবছো যে একটা বিয়ারের প্রোডাকশন কস্ট কত? তুমি বলো তো, কোনো আইডিয়া বলতে হবে? ধরো একটা বিয়ারের দাম 160 টাকা, তার প্রোডাকশন কস্ট কত টাকা? অ্যাপ্রক্স যদি আমি মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে দেখি তো সেই ক্ষেত্রে 30 to 40% হওয়া উচিত। 13 থেকে 14 টাকা। তুমি ভাবতে পারছো যে কত টাকা ট্যাক্স লাগে, তারপরে ওটার দাম 160 টাকা হয়ে যাচ্ছে বা 170 টাকা হয়ে যাচ্ছে, যেখানে 13 টাকা প্রোডাক্ট কস্ট শুধু লিকুইডটা। কারেক্ট, লিকুইড না, বটল প্যাকেজিং। আমি শোনো ভালো করে, হ্যাঁ, 13 থেকে 15 টাকা ম্যাক্সিমাম কস্ট একটা বোতল নিয়ে। কারেক্ট। তো সেইখানে সেইটা পৌঁছচ্ছে 160 টাকায়। আমি তোমার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তুমি হরিয়ানায় যাও, একটা রয়্যাল স্ট্যাগের বটল কেনো, সেখানেই বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকাতে। দেখো, ওখানে কিন্তু প্রোডাক্ট কস্ট আমি বলছি না, আমি ওখানে এমআরপি বলছি হরিয়ানাতে। আচ্ছা, সেই রয়্যাল স্ট্যাগটা তুমি যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কিনছো বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিনছো, তখন তুমি পে করছো প্রায় 1000 টাকা বা 1200 টাকা। তাহলে যেটা 300 টাকায় বিক্রি হচ্ছে বা 400 টাকায় বিক্রি হচ্ছে হরিয়ানাতে, তো সেখান থেকে তুমি তার ডবলেরও বেশি টাকা দিয়ে কিনছো ওয়েস্ট বেঙ্গলে। আর মহারাষ্ট্রে তো আরও বেশি, ব্যাঙ্গালোর আরও বেশি। ব্যাঙ্গালোরে দাম তুমি দেখবে 1100 টাকা 1200 টাকা বলে দাম ব্যাঙ্গালোর, ওরা আরও বেশি নিচ্ছে। তুমি বুঝতে পারছো যে প্রোডাক্ট কস্টের কথা আমি বলছি না, কিন্তু আমি এমআরপির কথাই বলছি যে কোনো কোনো স্টেট তার যে ট্যাক্স কমিয়ে রেখেছে, হরিয়ানা, গোয়া ট্যাক্স কম, তাই তোমার দামটা কম লাগছে। তা আমি বলছি যে দাম কী করে কন্ট্রোল করবে তুমি বলো না? আমি যদি 100% কাছাকাছি অলরেডি ট্যাক্স কামাচ্ছি অ্যালকোহল থেকে, আমি আর কী করবো? এদের কি মেরে ফেলবো? মানে এদের কি বাঁচবে না নাকি? আমি তো প্রায় 100% কামিয়ে নিচ্ছি এর থেকে। না, তবু সাধারণ মানুষের কথা ভেবে যদি জাস্ট এটা আমি জাস্ট একটা আড্ডার ছলে, যেহেতু আজকে আড্ডাই হচ্ছে, মানে আমার জাস্ট একটা প্রশ্ন আর কি, মানে প্রশ্ন মানে কোয়ারিজ, যে যদি এরকম হতো যে আমাদের তেলের দাম বা যেগুলো সাধারণ মানুষের নিড সেটা না বাড়িয়ে বাকি নেশা জাতীয় যে পণ্যগুলো আছে তার দাম বাড়ালে। না, তোমার ওপিনিয়নটা ভালো, এটা হওয়া উচিত, ইভেন আমিও চাই। দেখো, নেশার জিনিস যারা নাশেনি তারা ঠিক জোগাড় করেই নেবে, হ্যাঁ, সে যেভাবেই হোক না। এবং তাতে যদি কিছু কমে যায় কেনা বা খাওয়া, তাতে তো সাধারণ মানুষ খারাপটা করে। কিন্তু তুমি লক্ষ্য করে দেখো, সিগারেটের দামটা প্রায় 3 গুণ বেড়ে গেছে, 3 গুণ বেড়ে গেছে। কমেছে কি? না, তুমি কি দেখছো? সেলিং বাড়ছে, খাচ্ছি। তো যাই বলি না কেন, যাই করি না কেন, দেখো একটা জিনিস, আপনারা আমার কথা বেসিক্যালি সবকিছু চুজ করেন, একটা জিনিস আমি বলছি, ওপিনিয়ন দিতে পারি। আমাদের গভর্নমেন্ট বলছে প্লাস্টিক ব্যবহার করবেন না, সব দোকানে গিয়ে ফাইন করছে যে প্লাস্টিক ব্যবহার করবেন না, ফাইন করছে, এই করছে, কিন্তু প্লাস্টিক কারখানাগুলোকে বন্ধ করছে না, ম্যানুফ্যাকচারকে ব্যান করছে না। কেন করছে না ভাই? ওটা করলেই তো সমস্যা মিটে গেল। ঠিক তাই, এইটাই হচ্ছে ব্যাপার। আমার কোশ্চেন হচ্ছে, তুমি ম্যানুফ্যাকচারিং তাহলে বন্ধ করছো না কেন? তুমি ম্যানুফ্যাকচারিং হলে তো অবভিয়াসলি সেটা সেল হবে। আজকে যদি তুমি ওই জায়গাটা বন্ধ করে দাও তো সব বন্ধ হয়ে যায়। তাই আমি বলছি, আমরা যতই বলি ইন্ডিয়াতে অ্যালকোহল টাবু, ইন্ডিয়াতে নেশার জিনিস বিক্রি করা চলবে না, ইন্ডিয়াতে তুমি বিলবোর্ড ছাপাতে পারবে না, অ্যালকোহলের শো করতে পারবে না, তোমাকে স্যারোগেট মার্কেটিং করতে হবে, সব বলছি, ট্যাক্স নিচ্ছি, সব কিছু নিচ্ছি, কিন্তু অ্যালকোহল প্রোডাকশন বন্ধ করছি না। তাহলে আমি কি করে তুমি কন্ট্রোল করবে? তুমি বলো, প্রোডাকশন বন্ধ করলেই কন্ট্রোল হয়ে যায়। তাহলে আমরা কোনো না কোনোভাবে ব্যাপারটাকে এমফেসাইজ করছি, আমাদের গভর্নমেন্ট এটাকে কোনো না কোনোভাবে আশকারা দিচ্ছে, তাই আজকে সেলগুলো হচ্ছে, তাই লোকে নেশাগ্রস্ত হয়ে পড়ছে, তাই না? তবে একটা কথা বলবো রিপন, যে আজ অনেক কন্টেন্ট আছে আমাদের হাতে, আমরা কন্টেন্ট দেখছি, গ্লোবালাইজেশনের যুগ, তোমার হাতে এই যে মোবাইলটা আছে, তো তুমি অনেক ইনফরমেশন পাচ্ছ। এই ইনফরমেশনগুলো গ্যাদার করে লিটারেট হও, অ্যালকোহল সম্বন্ধে একটু পড়ো, বোঝো, আর একটু ভালোভাবে পান করো, একটু বুঝে পান করো, যে বাড়াবাড়িটা চলছে সেটা একটু কম হোক, এইটাই চাই, আর কিছু না। যে হয়তো একেবারে বন্ধ হবে না, কিন্তু অ্যাটলিস্ট
আমরা তো কন্ট্রোল তো করতে পারি, কারণ আমাদের কাছে এখন ইনফরমেশন আছে। আজকে যারা এই পডকাস্টটা দেখবে বিয়ার সম্বন্ধে অনেক ইনফরমেশন পাবে। তারপরে কি সত্যি কমাবে না, তারপরে খেয়ে বসে থাকবে, তুমি দেখো তারা কী বলে থাকবে। তো ওটা হচ্ছে ব্যাপার। এই খেয়ে বসে থাকার একটা কথা মনে হলো, মানে একটা ওয়ার্ড আছে চ্যাগিং। চ্যাগিং আচ্ছা, ও বিয়ার চাগিং। হ্যাঁ, বিয়ার চ্যাগিং, যেটা হচ্ছে যে একবারে ধরে চাগিং করা, পুরো চ্যাগিং, পুরোটা খেয়ে নেওয়া, সেটা বিয়ার হোক বা যে কোনো শর্টস শর্টস হতে পারে। এটি আমাদের শরীরের জন্য কতটা ভালো? কখনোই ভালো না। তোমাকে আমি যদি বলি যে গরম চা চাগিং করো, তুমি চাগিং করতে পারবে? আমি যদি গরম চাটা আছে, চাটা শেষ হয়ে গেছে যদিও, কপ করে খেয়ে নাও, তো তোমার মুখটার কী অবস্থা হবে তুমি বলো? গরম চাটা তুমি গপাক করে মেরে দিয়েছো, পুরো তখন তোমার কী হবে? অর্গানগুলোকে হিট করছে না, অবভিয়াসলি তোমার মুখটা জ্বলে যাবে, মুখটা পুড়ে যাবে। কারণ গরম চা ভাই, চা তৈরি হয়েছে আস্তে আস্তে পান করার জন্য, তাই তো? কিন্তু তুমি চাগিং করছো, তুমি যে অ্যালকোহলটা যে ওভাবে নিচ্ছ, ওর মধ্যে এত পার্সেন্ট অ্যালকোহল আছে, তুমি যে ঘাবাক করে মারছো, তোমার শরীরে সব জ্বালিয়ে দিচ্ছে, ও পুরো জ্বালাতে জ্বালাতে যাচ্ছে, তোমার শরীরে অর্গান ফরগান জ্বালিয়ে দিচ্ছে। তো এটা তো তোমার শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক, কখনো করা উচিত না কোনোভাবেই। চাগিং মিন্স বিঞ্জ ড্রিঙ্কিং, এটা কখনো করা উচিত না। এটা করলে নিজের শরীরকে নিজে শেষ ভাই, করছে। তুমি চা যখন ওভাবে খেতে পারো না, তখন তুমি মদটাকে ওভাবে খেতে পারো না। ইভেন শুধু মদের ক্ষেত্রে নয়, শুধু অ্যালকোহলের ক্ষেত্রে নয়, আমাদের কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে ওটা খাওয়া উচিত নয়। হ্যাঁ, ও তো গ্যাস, ও ইয়ে হবে, গ্যাসটা ভেতর ডাইরেক্ট গিয়ে তৈরি করবে, আমার একটা এমন ঢেকুর দেবে, নাক পাক জ্বালিয়ে দেবে। যদি অনেকে আবার সেটা হজম হয়ে যাচ্ছে। হ্যাঁ, না দেখো, আমি কোল্ড ড্রিঙ্কসের সাথে কম্পেয়ার হয়তো করবো না, আমি বলবো যে না, তুমি যদি অ্যালকোহলিক ড্রিঙ্ক নাও, চাগিং করো, তাহলে ব্যাপারটা খারাপ, খুবই খারাপ। আপনি যেহেতু একজন বারটেন্ডার, তো সেই ক্ষেত্রে অনেকবারই দেখা যায় যে যখন হার্ড লিকার দিচ্ছে, তখন ছোট ছোট জায়গায় বা ছোট ছোট প্যাক করে দিচ্ছে, কিন্তু যখনই বিয়ার দেয় বড় বোতলে, মানে সরি বড় গ্লাসে ভরে দিচ্ছে, এটা কেন? দেখো, আমরা শরীরে 30 ml 60 ml এই পেগ মেজারটা এসছে কেন? এটা এসছে তুমি যাতে ক্যালকুলেট করতে পারো তোমার ক্যাপাসিটি অনুযায়ী পান করা। ধরো তুমি বারে গেলে, তুমি গিয়ে বললে আমাকে 30 ml অ্যালকোহল দাও, তুমি জানো আমার 30 ml ক্যাপাসিটি 3 পেগ, তার বেশি যাবো না, তুমি এটা জানো। এবার তুমি সেই মতো করে 1 পেগ খেলে, 2 পেগ খেলে অ্যান্ড 3 পেগ খেলে, 3টে পেগ হয়ে গেল, ঠিক আছে? তুমি জেনে গেলে যে তোমার 3 পেগ কমপ্লিট। তো তুমি কী করবে? স্টপ করে দেবে, বলবে যে আমি আর খাবো না, কারণ তুমি তোমার ক্যাপাসিটিটা জানো। আর এই ক্যাপাসিটির মেজার কী করে করলে? যেহেতু গভর্নমেন্ট তোমাকে বলেছে 30 ml পেগ আর 60 ml পেগ, এতে করে তুমি মেজার করতে পারছো। তো তেমনি বিয়ারও, তুমি যখন একটা বিয়ার পান করো, তখন তার এমএলটা হচ্ছে 330 ml, ছোটো একটা ছোটো বিয়ার মানে 330 ml। তাতে অ্যালকোহল যদি তুমি ওটাকে লিকুইডেট করো, পিওর অ্যালকোহল ধরো 14% বা 14 ml, 14 ml অ্যালকোহল। তাহলে একটা ছোটো বিয়ার তুমি যখন পান করছো, তখন তুমি ক্যালকুলেট করতে পারছো আমি 14 ml অ্যালকোহল পান করে ফেলেছি। সেকেন্ড বিয়ার 14 ml অ্যালকোহল। কিন্তু লক্ষ্য করে দেখবে এই ইনফরমেশনটা সবার কাছে থাকে না, সবার কাছে থাকে না। তো সেই কারণে বার ডিসাইড করেছে যে যদি তুমি একটা ড্রাফট বিয়ার চাও, তাহলে তোমাকে 250 ml প্রদান করা হবে। ওকে, 250 ml, 250 ml। তুমি যদি বলো যে না আমি ডাবল নেব, তাহলে 500 ml এর একটা 500 ml এর একটা গ্লাস, 500 ml এর একটা গ্লাস, 500 ml এর বিয়ার। বার এটা নির্ধারণ কেন করেছে? এটা অ্যাজ পার দ্য ল ডিসাইড করা হয়েছে যে যদি তুমি 250 ml আর 500 ml এই দুটো নাও, তাহলে যে পরিমাণ অ্যালকোহল যাচ্ছে ওইটা তোমার শরীরের পক্ষে সুইটেবল, ঠিক আছে? সেই জন্য 500 ml এর একটা, ওই কারণে বটলগুলো ডিজাইন করা হয়েছে 650 আর 330 ml। ওখানে যে পিওর অ্যালকোহলটা তোমার শরীরে যাচ্ছে, সেটা একটা যাতে মেজারমেন্ট তুমি করতে পারো। সোজা কথা, একটা হচ্ছে ছোটো বিয়ার যেটা 250 ml যদি ড্রাফট বিয়ার হয়, আর যদি মাগ হয় 500 ml, ওটা হচ্ছে তোমার মাগ। ওইভাবেই ওইটাকে মেজার করা হয়েছে এবং ওই জন্যই ওই বড়ো জায়গায় দেওয়া হয়, কারণ অ্যালকোহল পার্সেন্টেজটা কম, 5%, জলটা বেশি। হ্যাঁ, জলটা বেশি, তাই একটু বড়ো জায়গায় ওটা তোমায় সার্ভ করা হয়। ওকে, বেসিক্যালি আপনি বলেন যে পান করছে তার লিমিটটা বোঝা, সেই লিমিটটা বুঝতে গেলে বোতলের গায়ে লেখা থাকে, আবার যে বারগুলো আছে তারাও সেই অনুসারে দেয়, কিন্তু আদৌ সেটা ঘটে না। আমি আমার লিমিট কি করে বুঝতে পারি
যে আমাকে এর বেশি খাওয়া বা এই থেকে বেশি প্যাক নেওয়া উচিত না, ওরা কখন বুঝতে পারবে? তো বডি বুঝিয়ে দেবে। ধরো তুমি আমি বিয়ার পান করার পর বা অ্যালকোহল কনজিউম করার পর আমার তো বডি আমার মধ্যে থাকবে না, মানে আমি তো আর সেই ফিলটা পাবো না। না না ওরভাবে নয়, আমি বলছি ধরো যারা নেশাগ্রস্ত লোক তাদের কাছে কোনো লজিক খাটবে না, তুমি যাই ক্যালকুলেশন করে দাও না কেন ওরা ধর জিওপেক রাগ হয় তোমার ক্যালকুলেশন। ইভেন একসাথে বন্ধুরা যদি বসে তবে তো কে কতটা খেতে পারে সেই নিয়ে কম্পিটিশন। হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওখানে ওইসব জিনিসগুলো ধোপে টিকবে না। তবে হ্যাঁ তুমি যদি একটা খুব ম্যাচিওর পার্সন হও, তুমি জিনিসটা জানো যে অ্যালকোহলের একটা লিমিট থাকা উচিত, তো সেখানে তোমাকে বডি সিগন্যাল দিতে শুরু করবে। তুমি বুঝতে পারবে তোমার মাথাটা ঝিনঝিন করছে, একটু ঘুম পেয়ে যাচ্ছে, মাথাটা হালকা হালকা ঘোরাচ্ছে, তো সেখানে তোমার স্টপ করে দেওয়া উচিত। কারণ এরপরে যদি তুমি যাও তাহলে বাবাটা বাড়াবাড়ির দিকেই যাচ্ছে। তো এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। এবার এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান, তার শরীর, চেহারা, স্বাস্থ্য, তার উপর ডিপেন্ড করে, বা বলতে পারো ক্যাপাসিটি বা কত বছর ধরে সে এটা পান করছে, এটার উপর ডিপেন্ড করে। তো ওই দিক দিয়ে দেখতে গেলে প্রত্যেকটা লোককে বডি সিগন্যাল দিতে শুরু করে, সেটা বুঝতে হবে নিজেকে, সেটা তো বুঝে নিতে হবে যে এই সিগন্যাল দিতে শুরু করেছে আর এগোবো না। আপনি এত বছর ধরে আপনার অভিজ্ঞতা, আপনার বারটেন্ডারে বা আপনার এর সাথে যুক্ত থাকার, যেহেতু বিয়ার নিয়েই কথা চলছে, সেই ক্ষেত্রে আপনার কোনো অদ্ভুত ডিমান্ড, কোনো যারা বিয়ারই পান করে, বেসিক্যালি অনেক আছে যারা শুধু সে বিয়ার পান করে, তাদের এমন কোনো ডিমান্ড, এমন কোনো বিষয় যেটা একটু হাস্যকর লেগেছে বা একটু অদ্ভুত লেগেছে, যদি একটা শেয়ার করেন। তো ইয়েস, মানে মদ খাওয়ার পরে আমার মাতাল বন্ধুদের অনেক গল্প আছে, তো তুমি শুনলে হাসতে হাসতে মরে যাবে, ঠিক আছে? তা সেটা বিয়ার পান করার পরেও হতে পারে বা যে কোনো অ্যালকোহল হতে পারে। মাতলামোর একটা অদ্ভুত মজার ঘটনা। তা আমার একটা বন্ধু আছে যে মদ খাওয়ার পরে ভাবে বৃষ্টি পড়ছে খালি, ওকে যদি কেউ একটু চলছে এই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে, আবার মানে মদ খাওয়ার পরে ও যেই একটু মদ খেয়ে নেয় ওর ওই একটাই ভয় বৃষ্টি পড়বে, ঠিক আছে? আর আমরা করতাম কি, মজা করে একটু বিয়ে ছুটি দিতাম, কাজে ছিল এই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে, বাড়ি চল বাড়ি চল বাড়ি চল। আবার যে কেউ একটু কমতো একটু ঠিক আছে আবার। তো এরকম অনেক মজার ঘটনা আছে। একদিনকে এইটা নিয়ে কোনো একটা পডকাস্ট করে নেবো, খুব দারুণ দারুণ। মানে আফটার ড্রিঙ্ক মানুষের সিচুয়েশনগুলো কি হয়, এই নিয়ে একটা পডকাস্ট হয়ে যাবে। কি কাণ্ড ঘটে, তুমি যদি পডকাস্টে বলো একটু কমেন্টস করতে, দেখবে তোমাকে ভুড়ি ভুড়ি লোক কমেন্টস করবে। কবে সবাই কমেন্ট করুন তো, যে অ্যাটলিস্ট বিয়ার পান করেন তারা খাওয়ার পর তাদের কি ফিলিং হয় করুন, আমরা জানতে চাই। মানে এক একটা বন্ধু তার নিজের একটা অদ্ভুত ক্যারেক্টার নিয়ে চলে আসে, এক একজন এক এক রকম ক্যারেক্টার। কেউ কাঁদতে শুরু করে দেয়, কেউ আবার গান গাইতে শুরু করে দেয়, কেউ শেক্সপিয়ার হয়ে যায়, খুব ইংলিশ বলতে শুরু করে দেয়, কেউ আছে মানে মানে অনেক ঘটনা তোমাকে বলতে শুরু করলে ওটার শেষ নেই। তো ওটা নিয়ে একটা গোটা এপিসোড হয়ে যাবে। আর একটা মিথের কথা জানতে চাইছি আপনার কাছে, তা হচ্ছে যে অনেকে বলে যারা বিয়ার পান করে যে বিয়ারের প্রথম যখনই জাস্ট ক্যানটা বা বোতলটা খোলো, বিয়ারের প্রথম কয়েক সিপ খুব ভালো লাগে, খুব মজাদার লাগে, কিন্তু এন্ড অফ দ্য বোতল শেষে যেটুকু পড়ে থাকে সেটা খুব তিতকুড়ে লাগে এবং খুব মানে স্বাদবিহীন কোনো একটা তরল লাগে। এটা কি আদৌ সত্যি? আর হলেও কেন হয়? এটা খানিকটা হলো সত্যি। দেখবে তুমি যদি অনেকক্ষণ ধরে বিয়ার পান করো না, তো দেখো প্রথমে তো বিয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, যার জন্য ক্রিস্পিনেস, বাবলিনেস এগুলো তোমার বিয়ারের একটা অদ্ভুত টেস্ট তৈরি করে, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে তুমি যদি বিয়ারটাকে অনেকক্ষণ ধরে রেখে রেখে খাও, হ্যাঁ ধরো অনেকটা সময় নিয়ে খাচ্ছ, গল্পই করছো, বিয়ারের দিকে তোমার নজরটা নেই, তো অবভিয়াসলি কার্বন ডাই অক্সাইড তো এসকেপ করে যাচ্ছে। আর ওটা বেশি লক্ষ্য করা যায় ড্রাফট বিয়ারে, যেগুলো ওপেন মগ টাইপের, ধরো এরকম মগ টাইপের আছে, এটা ধরো ওপেন, তো এখানে কি বাবলসটা তো বেরোচ্ছে কন্টিনিউ ওটা, আর তুমি অনেকটা সময় নষ্ট করে ফেললে। তো এবার অবভিয়াসলি কী হলো, শেষের দিকে ওই তিতকুটি ব্যাপারটা আসবে, ওখানে অ্যাট দ্য এন্ড বিয়ার মেড উইথ হপস, যেটা চিরতার জলের মতো একটা টেস্ট করে। এবার যখন ওই ক্রিস্পিনেসটা উধাও হয়ে যায়, তো ওই চিরতার জলের মতো টেস্টটা হবেই, বা তুমি পাবেই যে ওটা তো তখন ওই ক্রিস্পিনেসটা নেই, ওটা তখন একটা ওয়াটারে পরিণত হয়েছে। তো ওই জন্য একটু হলেও বোঝা যায় তুমি যদি একটু লং সময় নিয়ে, একটু লম্বা টাইম নিয়ে বিয়ারটাকে পান করো। তো সেই কারণে বলবো যে একটা টাইম আছে, 30 ml বিয়ার, তুমি যদি সেটা গ্লাসে ঢেলে খাও, একটু কুইক খাওয়ার চেষ্টা করো। আর যদি ওটা বটলে থাকে তাহলে একটু সময় নিয়ে খেতে পারো, কারণ ওখানে স্কেপটা করতে পারে না, কার্বন ডাইঅক্সাইডটা কারণ একটু সময় লাগে, ছোটো বটল নেক স্পাউটটা খুব ছোটো, তো ওইখান থেকে একটু সময় লাগে, তো সেখানে টাইমটা একটু বাড়ে। তাহলে একটা বিয়ার নিয়ে বসে আছি প্রায় 3 ঘন্টা ধরে,
তাহলে ও তো কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, ঠান্ডা হওয়ার পর একদম যখন গরম হয়ে যায় তখন ওটা আর খতম। কিছু লাগে না, তখন মনে হয় চিনি গোলা জল। হ্যাঁ, যোগগোলা চিনি গোলা জল, এক্স্যাক্টলি। তো বিয়ারের ক্ষেত্রে ওখানে ওটা কাজ করে। ওকে, আজকে পুরো পডকাস্টটাই মিথ নিয়ে, এটা মানুষ কাছে ক্লিয়ার করলে তারা হয়তো অ্যাওয়ারনেস বা তারা খানিকটা সচেতন হবে। সেরকম একটি অ্যাওয়ারনেস আছে, মানে সেরকম একটি মিথ আছে, তা হচ্ছে যে ইউরোপে বিয়ারকে অনেকে বলা হয় তরল রুটি। তরল রুটি, আচ্ছা। তার মানে কি সত্যি যে আমি রুটির পরিবর্তে, খাওয়ার পরিবর্তে বিয়ার খেয়ে থাকতে পারি? না, এটা তো ঠিক না, মানে কখনোই করা উচিত না। তবে হ্যাঁ, বিয়ার তৈরি হয় জব দিয়ে, মোস্টলি জব দিয়ে, জব বা বার্লি বলতে পারো। তো ওটা দিয়ে আর কী তৈরি হয়? ওটা দিয়ে তৈরি হয় পাউরুটি, তাই না? মোস্ট পাউরুটি জব দিয়ে তৈরি হয় বা মল্ট দিয়ে তৈরি হয়। এই মল্ট বার্লে দিয়ে যে তৈরি হচ্ছে বিয়ার, তো এর মধ্যে থাকছে কার্বস। এই কার্বোহাইড্রেটটা অনেক সময় কি হয়, তোমার শরীরে একটা এনার্জি অ্যাড করে, তোমার শরীরে বুঝিয়ে দেয় যে কোনো একটা খাবার জাতীয় জিনিস গেছে, যেটা কিনা অনেক সময় হুইস্কি, রামজিন, ভটকাতে হয় না, কারণ ওগুলো হচ্ছে লিকুইড, ওগুলো স্পিরিট। তো বিয়ার কোনো না কোনোভাবে ওই এফেক্টটা তোমাকে হয়তো দিতে পারে, যে তুমি কিছু খেয়েছো, তোমার পেটটা ভরে গেছে। দেখবে যখন তোমার খুব চূড়ান্ত খিদে পেয়ে যায়, সে সময় 2 কাপ চা বা 1 কাপ চা অনেকটা খিদে মেরে দেয়, অনেকটা, ঠিক আছে, মেরে দেয়। তো এক্স্যাক্টলি ওই জিনিসটা বিয়ারও অনেক সময় করে থাকে। কিন্তু তার বলে এই নয় যে ওটাকে আমরা রুটির সাথে তুলনা করতে পারি। রুটির জায়গায় বিয়ার, তবে মিথি বিয়ার জায়গায়, যেহেতু রুটি বানাতে গেলেও বার্লি লাগে বা মল্টেড বার্লি লাগে, বিয়ার বানাতেও মল্টেড বার্লি লাগে, অনেক সময় ওটাকে ওইভাবে একটু তুলনা করে ফেলে। কিন্তু অ্যাকচুয়ালি বিয়ারের জায়গায় রুটির জায়গায়। বর্তমানে ইয়াং জেনারেশন ম্যাক্সিমামই তারা দোকানে গিয়ে হয়তো, মানে এটা আমাদের রিসার্চ অনুসারে আমরা প্রশ্নটা পেয়েছি, যেখানে হচ্ছে বলছে স্ট্রং বিয়ার চাই, যাতে একটু নেশা হয় বা একটু অ্যালকোহল পার্সেন্টেজ বেশি থাকে। স্ট্রং বিয়ার মানে তাই হচ্ছে। তো সেই ক্ষেত্রে স্ট্রং বিয়ার খাওয়া ভালো নাকি একটা অ্যালকোহলযুক্ত কোনো লিকার নেওয়া ভালো? দেখো, স্ট্রং বিয়ার মানেটা কি? স্ট্রং বিয়ার তুমি যতটাই স্ট্রং নাও না কেন, তার পার্সেন্টেজ ম্যাক্সিমাম 8ই থাকবে, তার উপরে যাবেই না। আর তুমি যদি কোনো একটা লিকার নাও, তার পার্সেন্টেজ সবসময় 30%-এর ওপরেই থাকে। হুইস্কির ক্ষেত্রে 40%-এর ওপরেই থাকবে। তো সেক্ষেত্রে ওইগুলোতে বেশি অ্যালকোহল থাকবে। তোমার যদি উদ্দেশ্য থাকে যে আমি নেশা করব, আমার একটু বেশি অ্যালকোহল দরকার, তাহলে তোমার অবভিয়াসলি ওই হার্ড ড্রিঙ্কসেই যাওয়া উচিত। বিয়ারে একটু কম নেশা হবে। তবে এটাও ঠিক যে তুমি বিয়ার কতটা পান করছো তার উপর ডিপেন্ড করছে। আমি প্রথমেই ব্যাখ্যা করেছিলাম যে তুমি যদি ওটাকে মূল অ্যালকোহলে নিয়ে আসো, ওই 650 ml-টাকে, তাহলে ওটা হয়তো 14 ml অ্যালকোহল। তো ওইটাই বলছি যে তোমাকে ওই ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে। তবে জেনে রাখো, তুমি যদি নেশা করার জন্য অ্যালকোহল করো বা পান করো, তাহলে হার্ড লিকার তোমার কুইক পাঞ্চ দেবে, অপেক্ষাকৃত কুইক পাঞ্চ দেবে। সেটাতে হয়তো বিয়ারটা একটু লেট পাঞ্চ দেবে। অনেকে বলে যে ফুটবল বা জিম করার পরে 1 গ্লাস চিল বিয়ার বেশ রিফ্রেশিং দেয়, মানে যে ঘামটা সরিয়ে যাচ্ছে বা ঝরে পড়ছে, সেটা অনেকটা সময় রিলিফ দেয়, মানে আমাদের বিয়ারটা সেটা জায়গাটা পূরণ করে। এটা কি আদৌ সত্যি, নাকি ডিহাইড্রেশন বাড়িয়ে আমাদের শরীরে বিপদ ডেকে আনে? না, এখানে ডিপেন্ড করছে তুমি কতটা অ্যামাউন্ট অ্যালকোহল পান করছো বা কতটা অ্যামাউন্ট বিয়ার তুমি পান করছো। আচ্ছা, দেখো, অ্যালকোহলের মধ্যে মানে বিয়ারটা একটু সেফ আমি বলবো, তার কারণ এর মধ্যে অলরেডি অ্যালকোহল অনেকটা পরিমাণ জল থাকে। দেখো, ডিহাইড্রেশন কেন হয়? যখনই আমরা কোনো অ্যালকোহল পান করি না, তখন মানে যেটা স্পিরিটের ক্ষেত্রে বলছি, হুইস্কি, রামজিন, ভটকার ক্ষেত্রে বলছি, তো আমরা যখন ওটা পান করি তখন আমাদের শরীরে ডিহাইড্রেশনটা হয়। তখন আমাদের শরীর থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে যায় পেচ্ছাপের মাধ্যমে, ঠিক আছে? আর তখন ওই জন্য বারবার বলা হয় যে একটু জল সহযোগে আপনি ওই ড্রিঙ্কগুলো পান করুন। এবার যদি কোনোটা স্পোর্টসম্যান স্পোর্টস করার পরে বিয়ার পান করে, এটা ঠিক না, কারণ সে অলরেডি ডিহাইড্রেট। তার কারণ তার শরীর থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে সেই সময় ঘামের মাধ্যমে। তো সে সময় জল পান করা উচিত, নাকি বিয়ার। এটা আমার ধারণা, এটা ঠিক না। হ্যাঁ, আপনি ক্লান্ত, কোনো একটা বিশেষ কারণে ক্লান্ত, আর আপনার মনে হচ্ছে যে আপনার এনার্জি লস হচ্ছে, সেক্ষেত্রে বিয়ারটা হয়তো একটু পান করতেও পারেন। খুব বেশি সুবিধে হবে না, তবে হ্যাঁ খানিকটা রিফ্রেশিং আপনাকে ফিল করাবে। তার কারণ অ্যাট দ্য এন্ড ও কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসছে শরীরে, আর আপনার শরীরে অনেকটা জলও নিয়ে আসছে, অ্যালকোহলের মাধ্যমেই নিয়ে আসছে। কিন্তু ঘামটা ঝরে গেছে, তো এখানে ও একটু ব্যালেন্স করার চেষ্টা। হ্যাঁ, কিন্তু আমি কখনোই রেকমেন্ড করবো না যে আপনি যদি অতিরিক্ত ক্লান্ত থাকেন
তার জন্য বিয়ার পান করে, তার তার থেকে জল, 2 গ্লাস জল খেন, হ্যাঁ ভালো করে জল খেয়ে, জল খেয়ে নিন। হ্যাঁ, বা যে খুব খেলাধুলা করেছে, সে খুবই থার্স্টি ফিল করছে, তাকে তখন জল খাওয়াও, বিয়ার খাওয়ানো কি, অনেক এনার্জি ড্রিঙ্ক আছে হেলথ অনুসারে, হ্যাঁ, ওর সাথে ক্যাফিনটা বাড়বে একটুখানি, হয়তো একটু বুস্টটা বাড়বে বা বুস্ট হবে, তবু আমার মনে হয় জল সবচেয়ে সেরা সাবস্টিটিউট, এর থেকে ভালো কিছু শরীরের জন্য জল। আজকে পডকাস্টের শুরুতে আমরা বলেছিলাম আজকে আমরা 2টো টপিক নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে বিয়ার আর একটা হচ্ছে বাংলা মদ, বেসিক্যালি লোকাল। বাট আজকে আমাদের পডকাস্টটা অলরেডি 1 ঘন্টা পেরিয়ে গেছে, এরপর যদি আমরা বাংলা বলতে শুরু করি আরও 1 ঘন্টা, যেটা সম্ভব হবে না আজকে। তো বাংলার জন্য আমি আরেকটা পডকাস্ট আপনাকে প্রথমেই আপনার টাইম চেয়ে রাখছি, যে বাংলার জন্য আরেকটা পডকাস্ট চাই, যেটা বাংলা নিয়ে মানুষকে আমরা অ্যাওয়ারনেস করতে পারবো। আজকে বিয়ারটা এখানেই থাকুক। একদম শেষ একটা প্রশ্ন বিয়ার নিয়ে, আমরা ভারতীয় কথাই বলছি তো, আজকে আমাদের নিয়ে কথা, আমরা আমাদের নিয়ে কথা বলছি। মিষ্টি খেতে বেশি ভালোবাসি ম্যাক্সিমাম মানুষ, সেখানে তেতো জিনিসটা আমরা অ্যাভয়েড করি। তেতো তিত করে ব্যাপারটা আমরা অ্যাভয়েড করি, মানে ওটা বেশি সংখ্যক মানুষ, মানে অ্যাভারেজলি দেখতে গেলে হয়তো 70-80% মিষ্টি পছন্দ করে, আর তিত করে ভাবটা প্রায় 30% মানুষ বা 20% মানুষ পছন্দ মেবি করে বা করে না। কিন্তু এই অ্যাভারেজটা হওয়ার ফলেও বিয়ার যে স্বাদ সেটা খানিকটা তিতকুড়ে টাইপের, অনেকের মুখে শোনা কথা, তিতকুড়ে টাইপের। তবু মানুষ কেন বিয়ার নেয়? এটা কি প্লেজার না রিফ্রেশের জন্য, বা একটু নেশা বা একটু আলাদা ফিল করার জন্য, নাকি শুধুমাত্র নিজের মানে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে নিজের স্ট্যাটাসটাকে বিল্ড করে? না, এখানে না একটু জিনিসটাকে একটু ভাগ করে দিই। প্রথম কথা, যে আমরা আমাদের জীবনে এরকম অনেক কাজ করি যার কোনো টেস্ট নেই। ধরো তোমার শরীরে ওষুধের দরকার, আমার তো মনে হয় কোনো ওষুধই নেই যেগুলো খুব টেস্টি, তবু আমরা পান করি, তাই না? আর আমরা অ্যালকোহলটা কেন পান করি, স্পেশালি বিয়ার কেন পান করি? তার কারণ আমাদের একটা মুখ্য উদ্দেশ্য থাকে যে একটু ইনস্ট্যান্ট প্লেজার, আর বলতে পারো ওই ডোপামিন। তো ওই কারণে আমরা অনেক সময় পান করে থাকি। তো অবভিয়াসলি সেখানে টেস্ট হয়তো আমাদেরকে সেভাবে সাহায্য করে না। কিন্তু যারা পান করে না, একেবারেই পান করে না, আর যারা পান করে তাদের মধ্যে একটা ছোট্ট ডিফারেন্স আছে। কীরকম? সেটা আমি বুঝিয়ে দিই। যারা একেবারেই পান করে না তারা বলে এটা তেতো, বাজে, নোংরা, খারাপ। কিন্তু যারা পান করে তাদের কাছে এটা একটু অদ্ভুত একটা টেস্ট, মানে ভালো লাগে। তুমি বলবে না ওদেরকে কখনো শুনতে যে না না বাজে টেস্ট, তবু আমি খাচ্ছি, আমার ভালো লাগছে না তবু খাচ্ছি না। তাদের একটা অদ্ভুত, এটাকে বলে প্যালেট ডেভেলপমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে তোমার প্যালেট তোমাকে ডেভেলপড করে দিয়েছে ওইভাবে পান করতে করতে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখবে যারা চা খায়, চিনি ছাড়া চা খায়, চিনি ছাড়া, তাদেরকে তুমি চিনি দিয়ে দাও, সে নেবে না। ঠিক বলবে যে না না ভালো লাগছে না, এত চিনি বিচ্ছিরি, আমি খাবো না, আমাকে চিনি ছাড়া দিই। বা যারা চিনি আলা চা খায় তাদেরকে তুমি চিনি ছাড়া চা দাও, তোমাকে ইনস্ট্যান্ট গালাগাল দেবে, চিনি দেয়নি, চিনি দিন। ঠিক। এটা কি করে হলো? দুজনেই কিন্তু চা খাচ্ছি, চিনি ছাড়া চিনি আলা। এবার দুটোদের সাথে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। চিনি ছাড়াটা কিন্তু সত্যি তেতো, কিন্তু তারপরেও অনেক লোক চিনি ছাড়া চা ছাড়া চলবেই না, আমার চা মানে চিনি ছাড়া। আমি তোমাকে এখানে চিনি ছাড়া চা খেলাম, তাই না? তো এক্স্যাক্টলি, তো এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। তো টেস্টটা ডেভেলপ করা যায়, তুমি কী ধরনের খাবার খাচ্ছ তার উপর তোমার টেস্টটা ডেভেলপড হয়ে যায়। যারা হেলথ কনসিয়াস লোক দেখবে শাক পাতা খেয়ে দিব্যি চালিয়ে যাচ্ছে, আর আমাদের বিরিয়ানি মটন চিকেন না হলে চলবে না। কিন্তু তুমি যদি তোমার বডিকে ডেভেলপড করো যে আমি শাক পাতাই খাবো, আমি খাবো না, তুমি কিন্তু পারবে একদম। তখন তোমার ওটা ভালো লাগতেও শুরু করবে, তখন আবার বিরিয়ানি ভালো লাগবে না, তখন তোমার ওই স্পাইসি খাবারগুলো ভালো লাগবে না। তো ব্যাপারটা এরকমই, যে অ্যালকোহলের যেরকম টেস্টি হোক না কেন, কোনো একটা অ্যালকোহলিক লোক, তার কাছে ওটা ম্যাটার করে না, তার কাছে ওটা টেস্টিই লাগে, সে পান করে, আনন্দের সাথে পান করে। যে লোকটা মদ খায় না তার কাছে ওটা বদবুদার, নোংরা, বাজে টেস্ট করা একটা ড্রিঙ্ক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ইনফরমেশন। আর আপনাকে মানে আপনাকে ডাকার বারবার কারণ হচ্ছে যে আপনি এই টপিকটা ভালো জানেন, কোনটা ক্ষতিকারক কোনটা ভালো আমরা সবাই জানি। হ্যাঁ, মানে আমরা নতুন করে এখানে কাউকে আজকের পডকাস্টে আমরা মনে হয় না কাউকে খুব চেঞ্জ করতে পারবো, হয় না? মানে যে কারো চিন্তাধারা চেঞ্জ করা সম্ভব, খুব মুশকিল। কারণ আমরা এখন আজকে পডকাস্টটা দেখলো, কিছুক্ষণ মোটিভেশন পেলো,
তারপরে যখনই আবার তার সার্কেলে যাবে, তার ফ্লোতে যাবে, তখন আমাদের ভিডিও বা এই টপিকগুলো মনে থাকবে না। বাট তবুও তার মধ্যে তো আমরা চেষ্টা হারাতে মানে চেষ্টা করতেই হবে, চেষ্টা আমরা বন্ধ করতে পারি না। কারেক্ট। কারণ অ্যাটলিস্ট আমাদের চ্যানেলের লক্ষ্য হচ্ছে মানুষকে অ্যাওয়ারনেস করা, সে যে টপিকই হোক না কেন। একদম। তো সেই ক্ষেত্রে অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি, যার ফলে আপনাকে বারবার ডাকা এবং আপনার মুখ থেকে এই টপিকটা শোনা। যদিও বাংলায় খুব একটা পডকাস্ট আমি দেখিনি, খুব একদম অ্যালকোহল নিয়ে করে না, যারা অ্যালকোহল নিয়ে করে না। যদিও অ্যালকোহল আমাদের বাংলায় অনেক জায়গায় এখনো ট্যাবু, যে এই ব্যাপারটা সেভাবে আলোচনা কথা বলতে চায় না। বাট চেষ্টা করছি মানুষকে যতটা বেশি অ্যাওয়ারনেস করানো যায়, একবার না হলে হয়তো 100 বারে হবে। একদম, দেখা যাক, চেষ্টা করছি। নো ডাউট, তুমি চেষ্টা করো, আমি আছি একদম। তোমার যখন দরকার হবে তুমি আমাকে প্লিজ দেখো আমিও একজন অ্যালকোহল এনথুসিয়াস্ট। আমি সবাইকে বলছি, দেখুন আপনি হয়তো আমাকে ভাববেন আমি পেঁচো মাতাল, কিন্তু না, আমি কিন্তু অ্যালকোহলটা প্রচণ্ড বুঝে খাই। এবং ইভেন আপনি আমাকে বলতে পারেন আমি টিটটলার, আমি হয়তো মদ খাই না, এরকম তকমা আপনি আমাকে দিতে পারেন, কারণ এখনও পর্যন্ত সবাই তাই জানে। তো আমি যদি কন্ট্রোল করতে পারি তাহলে সবাই পারবে, তাই না? আমি তো অ্যালকোহলের মাঝেই আছি, অ্যালকোহল নিয়েই আছি, অ্যালকোহল নিয়েই কাজ করছি, তাই না? তো এটা যখন করা সম্ভব, প্রত্যেকটা লোকই করতে পারে, একটু বিচার বুদ্ধি প্রয়োগ করলে সব সম্ভব। সবটাই আমাদের মাইন্ড গেম, আমরা আমাদের মাইন্ডকে যেভাবে একটু বিচার বুদ্ধি প্রয়োগ করলে আপনি পারবেন এইটার উপরে কন্ট্রোল করতে। থ্যাংক ইউ রিপন, থ্যাংক ইউ সো মাচ আমাকে আবার নতুন করে ডাকবার জন্য। আবারও আসতে হবে, একদম ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ।